ইয়ানা ভ্রু কুঁচকে বলল, কি হলো ভাইয়া, কিছু বলছো না কেন তুমি? ইয়াদ নিজেকে সামলে গম্ভীর গলায় বলল, আমি কি করব? কিছুই করিনি, শুধু বুঝিয়েছি তোকে যেন আর বিরক্ত না করে। ইয়ানা বলল, ও তাই বলো। ইয়াদ বলল, রাত হয়েছে অনেক, ঘুমিয়ে পড় গিয়ে। ইয়ানাও গুড নাইট বলে চলে গেল। সকালে অফিস যেতে হবে, তাই ইয়াদও ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। মুখে পানি ছিটা দিয়ে আয়নার দিকে তাকালো। ইয়াদের মা মিসেস রুবিনা মারাত্মক সুন্দরী মহিলা। ইয়াদ, ইয়ানা আর ঈশান তিনজনই তার মতো অত্যাধিক সুন্দর হয়েছে। ইয়াদের মুখ থেকে পানিগুলো টপ টপ করে পড়ছে, তাতে তার সৌন্দর্য আরও বেড়ে গেছে। ইয়াদ নিজের এই সৌন্দর্যকে ঘৃণা করে, কারণ সে এটা তার মা নামক একজন প্রতারক মহিলার থেকে পেয়েছে। ছেলেরা মেয়েদের সম্মান করতে শেখে তার মায়ের থেকে, আর ইয়াদের কাছে তার মাই পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মহিলা। তাহলে কিভাবে সে অন্য মেয়েদের সম্মান করতে শিখবে? ইয়াদ আয়নায় নিজের মুখের উপর হাত রেখে বলল, মিস্টার আবরার হামিদ ইয়াদ, সবাইকে বলে বেড়াও মুখোশধারী। তুমি নিজেও কি কম মুখোশধারী? তোমার মুখোশের আড়ালে যে ভয়ঙ্কর রূপ লুকিয়ে আছে, সেটা তোমার বোন জানতে পারলে ঘৃণা করবে। হ্যাঁ, ঘৃণা। তুমি যেমন তোমার মুখোশধারী মা বাবাকে ঘৃণা করো, তোমার বোনও তোমাকে ঘৃণা করবে। কিন্তু আমি তো আমার বোনকে কখনো আমার ভয়ঙ্কর রূপ জানতে দিব না। এই গম্ভীর খোলসের আড়ালে ভয়ঙ্কর রূপটা লুকিয়ে রাখবো, যতদিন না তাদের খোঁজ পাচ্ছি। আজ 12টা বছর ধরে সারা দেশে তন্ন তন্ন করে খুঁজে চলেছি তাদের। খুব তাড়াতাড়ি পেয়েও যাব ইনশাআল্লাহ। তোমাদের দিন ফুরিয়ে এসেছে মুখোশধারী মিস্টার অ্যান্ড মিসেস হামিদ। কথাগুলো বলে পাগলের মতো হাসতে লাগলো ইয়াদ। সেটা কোনো মুগ্ধ করা হাসি নয়, বরং ভয়ঙ্কর হাসি। এই হাসিতে লুকিয়ে আছে হাজারো কষ্ট, অভিমান, রাগ আর প্রতিশোধের নেশা। ইয়াদ নিজের প্রতিশোধের কথা মনে হতেই রেগে লাল হয়ে গেল। ভুলে গেল সারা বিকেল তাকে তাড়া করে বেড়ানো সে মায়াবী চোখ। তার জীবনে নারী প্রবেশ নিষিদ্ধ, পুরোপুরি নিষিদ্ধ। ইয়াদ রুমে এসে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। একসময় ঘুমিয়েও গেল ইয়াদ। তৃষ্ণায় ক্লান্তিতে চোখ ঝাপসা হয়ে আসছে ইয়াদের, কিন্তু এক ফোঁটা পানির দেখা মিলছে না। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, ঢোক গিলতে গেলেও ব্যথা করছে। যেদিকে তাকাচ্ছে শুধু মরুভূমি, বালি আর বালি, কোনো প্রাণের চিহ্ন নেই সেখানে। ইয়াদের মনে হচ্ছে সে এক ফোঁটা পানি না পেলে এখনই ছটপট করে মারা যাবে। ইয়াদ অনেক কষ্টে বলল, কেউ আছেন? একটু পানি খাওয়ান না, না হলে মরে যাব আমি। ইয়াদের কথার উত্তর দেওয়ার মতো কেউ নেই তার কাছে। ধুধু প্রান্তরে সে একা দাঁড়িয়ে আছে। টলমলে পায়ে সামনের দিকে আগাতে লাগলো ইয়াদ, একটু পানির আশায়। অনেক পথ সামনে গিয়ে মরুভূমির মাঝে এক টুকরো সবুজ দেখতে পেল। পানির আশায় পাগলের মতো ছুটতে লাগলো সেদিকে। ভয় হচ্ছে যদি মরিচিকা হয়ে ধোকা দেয় তাকে। ধোকা খাওয়ার ভয় নিয়ে তবু আগাচ্ছে ইয়াদ, মনের কোণে এক টুকরো বিশ্বাস নিয়ে। যদি মরিচিকা না হয় তাহলে একটু পানি পেয়ে যাবে সে, আর তাতে জীবন বাঁচবে তার। বারবার হোঁচট খেয়ে পড়ছে ইয়াদ, কিন্তু ভেঙে পড়ছে না। আবার উঠে দাঁড়িয়ে সেদিকে ছুটছে সে। কাছে গিয়ে বুঝতে পারল না, সে কোনো মরিচিকার পেছনে ছুটেনি। তার সামনে মরুভূমির মাঝে এক টুকরো সবুজ বাগান। নানা ফুলে ভরে আছে সে বাগান, যেন চোখ জুড়িয়ে যায় বাগানের দিকে তাকালে। এক একটা ফুল যেন তাকে হাতছানি দিয়ে ডাকছে। ইয়াদ একটা সাদা গোলাপ ছেঁড়ার জন্য হাত বাড়াতেই পেছন থেকে মোহনীয় এক নারী কণ্ঠে বলে উঠল, অনেক যত্ন আর ভালোবাসা দিয়ে এই মরুভূমির মাঝে ফুল ফুটিয়েছি, এত সহজে কিভাবে ছিঁড়ে নিতে দিব জনাব? ফুল নিতে হলে যে তার মূল্য চুকাতে হবে। এই ফুল না নিতে পারলে ইয়াদের মনে হচ্ছে এই জীবন বৃথা। তাই পাশে তাকালো কে কথাটা বলেছে দেখার জন্য। উল্টো দিকে ফিরে গাছে পানি দিচ্ছে সাদা ধবধবে বোরখা পরা এক রমণী। পানি দেখে ইয়াদের তৃষ্ণার কথা মনে হলো। এই বাগান আর ফুল দেখে ইয়াদ তৃষ্ণার কথা ভুলে গিয়েছিল সম্পূর্ণ। ইয়াদ ব্যস্ত সুরে বলল, মূল্য যা দিতে হবে দেব, তবে একটু পানি পান করিয়ে আমার তৃষ্ণা মেটাও দয়া করে। নারী কণ্ঠস্বর হেসে বলল, নারী বিমুখ পুরুষ আজ এক নারীর কাছে দয়া চাইছে? ইয়াদ কি বলবে ভেবে পাচ্ছে না। যে করেই হোক একটু পানি তার চাই জীবন বাঁচাতে। সে আবার বলে উঠল, শুধু পানি নয়, আপনার সামনে যা দেখতে পাচ্ছেন সবই আপনাকে দিয়ে দেওয়া হবে, শুধু তার মূল্য দিতে হবে বিনিময়। ইয়াদ ব্যস্ত হয়ে বলল, কি সেই মূল্য? মেয়েটা এবার ইয়াদের দিকে তাকিয়ে বলল, একটু ভালোবাসা। আপনার বুকের বাঁ পাশে একটু জায়গা দিন।
এই সম্পূর্ণ বাগানের সাথে নিজেকেও বিলিয়ে দিব আপনার পায়ে। মেয়েটাকে দেখে চমকে উঠল ইয়াদ। সে ভেজা মায়াবী চোখ জোড়া তাকিয়ে আছে ইয়াদের দিকে। তার চোখে ইয়াদের একটু ভালোবাসা পাওয়ার তীব্র আকুতি দেখা যাচ্ছে। দরফরে উঠে বসল ইয়াদ। সত্যি সত্যি তৃষ্ণায় ফেটে যাচ্ছে গলা। তাড়াতাড়ি সাইড টেবিল থেকে পানির জগ নিয়ে ঢকঢক করে সবটা খেয়ে নিল। হাঁপাচ্ছে ইয়াদ, যেন স্বপ্ন নয় সত্যি ছিল সব। এতক্ষণে টনক নড়ল ইয়াদের, রাগে চোয়াল শক্ত হয়ে গেল। টেবিল ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 3টা বাজে কেবল। আজ 24 বছর ধরে ইয়াদের ঘুম ভাঙছে সেই স্বপ্ন দেখে। কাউকে গলায় দড়ি চেপে খুন করা হচ্ছে, আর বাচ্চা ছেলেটা ভয়ে জড়সড় হয়ে বসে আছে। তবে আজ কেন অন্য স্বপ্ন দেখল সে, তাও আবার সেই মেয়েটার? ইয়াদ বিড়বিড় করে বলল, আমার সবচেয়ে বড় ভুল হয়েছে ওই মেয়েটাকে হেল্প করা। কি করে ওই মেয়ে আমার লাইফে এতটা প্রভাব ফেলতে পারে? ইয়াদ বড় বড় পা ফেলে ওয়াশরুমে গেল আর চোখে মুখে পানির ছিটা দিল। সে কিছুতেই ভাবতে পারছে না সে আজ সেই স্বপ্নটা দেখেনি। ছোটবেলায় পুরো 1 বছর অসুস্থ ছিল ইয়াদ। মাথায় আঘাত লাগার কারণে সারা কোমায় চলে গিয়েছিল। সব কিছু ভুলে গিয়েছিল আগে তার সাথে কি হয়েছিল। দীর্ঘ 1 বছর বেডে পড়ে থাকার পর ওই স্বপ্ন দেখে একদিন চিৎকার করে উঠে বসে ইয়াদ। সেদিন বুঝতে পারেনি সেই স্বপ্নের মানে। ইয়াদ যখন চিৎকার করে উঠে বসে তখন রুবিনা তার পাশেই ছিল। ছেলেকে সুস্থ হতে দেখে সে কি খুশি। ইয়াদকে বলা হয়েছিল খেলতে গিয়ে পড়ে গিয়েছিল, সে আর মাথায় আঘাত লাগার কারণে কোমায় চলে যায়। এরপর থেকে প্রতিদিন ইয়াদের ঘুম ভাঙত সে একই স্বপ্ন দেখে। মানে বুঝতে পারত না। সেই স্বপ্নের মাকে জিজ্ঞেস করত ছোট ইয়াদ। উত্তর পেত সে দুঃস্বপ্ন দেখেছে। কিন্তু যেদিন ইয়াদের 18 বছর পূরণ হয় সেদিন জানতে পারে ইয়াদ সেই স্বপ্নের মানে। তারপর থেকে আজ 12টা বছর ধরে তাদের খুঁজে বেড়াচ্ছে ইয়াদ। যে স্বপ্নটা থেকে মুক্তি পেতে সে ছটফট করেছে, সেই স্বপ্নটা একসময় তাকে এমন ভয়ঙ্কর তৈরি করেছে। তাহলে আজ কিভাবে পাল্টে যেতে পারে সেই স্বপ্ন? ইয়াদের মাথা কাজ করছে না। রুমের পাশের মিনি ছাদটাতে গিয়ে পাঞ্চিং ব্যাগটাতে পাগলের মতো পাঞ্চ করতে লাগলো। কি হচ্ছে এসব তার সাথে? কিছুই বুঝতে পারছে না। গতকালের বিকেলটা তার কাছে অভিশপ্ত মনে হচ্ছে। কেন দেখা হলো ওই মেয়ের সাথে? কেন? অনেকটা সময় পর আজানের ধ্বনি ভেসে আসলো কানে। ইয়াদ একটু শান্ত হলো। ফ্রেশ হয়ে অজু করে নামাজটা পড়ে নিল। ইয়াদ 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে সব সময়, তবে সেটা সবার আড়ালে। আল্লাহর কাছে একটু শান্তি চায় সে, কিন্তু তার জন্য হয়তো আল্লাহ সেটা সৃষ্টিই করেনি, আর একজনের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে। কেটে গেল বেশ কিছুদিন। ইয়াদ সেই চোখ দুটো যত ভুলবার চেষ্টা করেছে তত বেশি বিরক্ত করেছে সে মায়াবী চোখ। তবে সেদিনের মতো আর কোনো স্বপ্ন দেখেনি। আগের মতো আবার সেই একই স্বপ্ন দেখে ঘুম ভাঙে ইয়াদের। মেয়েটাকে নিয়ে আর মাথা ঘামায় না। মনে পড়লে পরে তাতে তার কিছু যায় আসে না। এদিকে ঈশান বিনা কারণে সেই অদ্ভুত মেয়েটাকে খুঁজছে। কেন খুঁজছে হয়তো সে নিজেও জানে না। ইমার হাতটা ঠিক হয়ে গেছে, তাই আজ ভার্সিটি যাবে আরমানকে বলেছে। আরমানও অনুমতি দিয়েছে যাওয়ার জন্য। সকাল সকাল উঠে নামাজ পড়ে বাসার সব কাজ সেরে নিল ইমা, না হলে মনি একটুও ছাড় দিবে না তাকে। ব্রেকফাস্ট করতে এসে চেয়ার টেনে বসে কথা বলল, আপু আজ ভার্সিটি যাবে? ইমা মুচকি হেসে বলল, হ্যাঁ যাব তো। কথা খুশি হয়ে বলল, তাহলে একসাথে যাব আমরা, ওকে? আমার কলেজ ক্রস করেই তোমাকে ভার্সিটি যেতে হবে। ইমা কথার দিকে তাকালো। হাসলে মেয়েটাকে কত সুন্দর দেখায়, তবু হাসে না সহজে। কি করে হাসবে? এই বাড়িতে যে হাসাও বারণ। ইমা এক দীর্ঘ শ্বাস ছেড়ে তারপর মুচকি হেসে বলল, ঠিক আছে একসাথে যাব। কথা আর ইমার কথার মাঝেই আরমান। ইমার মনি আর নানু এসে যার যার চেয়ারে বসে পড়ল। তা দেখে ইমা আর কথা চুপ হয়ে গেল। এক টুকরো সাদা রুটি আর গরুর কলিজা ভুনা দিয়ে মুখে পড়ল আরমান। মুখে হয়তো কোনো দিন বলবে না, তবে সে মনে করে ইমার হাতে জাদু আছে। যেটাই রান্না করে অমৃত মনে হয়। বেশ আয়েশ করে খাচ্ছে আরমান। মুখের খাবার শেষ করে হঠাৎ বলে উঠল, মা বাবা কবে আসবে? সাহেরা বেগম ছেলের দিকে তাকিয়ে বলল, আজ চলে আসবে, তবে বাসায় আসতে রাত হবে। ডিনারের সময় আসতে পারে। আরমান ছোট করে ওহ বলে পুনরায় নিজের খাবারে মনোযোগ দিল। আর ইমা যার যেটা লাগছে সেটা এগিয়ে দিচ্ছে। খাওয়া শেষে আরমান বের হয়ে গেল। এদিকে সব গুছিয়ে রেডি হয়ে নিল ইমা। এত তাড়াতাড়ি করছে তবু লেট হয়ে গেছে, কথা বারবার তাড়া দিচ্ছে।
ড্রয়িং রুমে আসতেই মনে বলে উঠল, ঠিক সময় বাড়ি পৌঁছে সব কাজ না করলে তোর খবর আছে বলে দিলাম ইমা। টিয়ার রান্না বাসার কেউ খেতে পারে না, সেটা খুব ভালো করে জানিস তুই। ইমা নিচু গলায় বলল, আমি ঠিক সময় চলে আসবো মনি। আর কথা না বাড়িয়ে বাসা থেকে বের হয়ে গেল। গেটের বাইরে আসতেই কথাকে দেখতে পায় রিকশায় বসে ওয়েট করছে ইমার জন্য। এই বাড়িতে 3টা গাড়ি আছে, একটা আরমানের, একটা তার বাবার, আর একটা বাড়ির সবার জন্য। আরমান আর তার বাবা নিজেদের গাড়ি নিজেরাই ড্রাইভ করে, আর বাড়িতে যেটা আছে সেটার জন্য একটা ড্রাইভার আছে। ইমার আঙ্কেল হামিদ গ্রুপ অফ কোম্পানিতে চাকরি করে। ইমা ভেবে পায় না, একটা কোম্পানির চাকরি করে আঙ্কেল এত টাকা পয়সা গাড়ি বাড়ি কীভাবে করলো। যার উত্তর পেতে বারবারই ব্যর্থ সে। আঙ্কেলের কাজ নিয়ে বাড়ির আর কারো অবশ্য কোনো মাথা ব্যথা নেই। কথা গাড়ি নিয়ে যাওয়া পছন্দ করে না, তাই প্রতিদিন রিকশা করেই যায়। পছন্দ না করারও একটা কারণ আছে অবশ্য। এই গাড়ি নিয়ে একদিন অনেক কথা শুনতে হয়েছিল তার মায়ের কাছে। তারপর আর গাড়ি নিয়ে কলেজে যায় না সে। ইমা আশেপাশে তাকিয়ে দেখছে। কথা হঠাৎ বলল, আচ্ছা ইমা আপু, মা আর ভাইয়া তোমাকে এত কষ্ট দেয় তবু তাদের কিছু বলো না কেন? কথার প্রশ্নে ইমা কথার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, যার পায়ের নিচে দাঁড়ানোর মতো মাটি নেই তার পক্ষে সহ্য করা ছাড়া কোনো অপশন নেই। কথা ইমার দিকে তাকিয়ে বলল, একদিন তোমাকে কেউ নিজের থেকেও বেশি ভালোবাসবে, দেখে নিও আপু। কথা আর ইমা দুজন দুজনের দিকে তাকিয়ে কথা বলছিল। হঠাৎ রিকশা ব্রেক করলো। দুজনই অসাবধানতায় নিচে পড়ে যায়। ইমা রাস্তার পাশে মাটিতে পড়তেও কথা পিছঠালা রাস্তায় পড়ে, যার জন্য হাত ছিলে গিয়ে রক্ত বের হচ্ছে। কথা ওঠার চেষ্টা করলে উঠতে পারে না। এদিকে ইমা কোনো রকমে উঠে দাঁড়ায়, সেও পায়ে ব্যথা পেয়েছে। ইমা সামনে তাকিয়ে দেখে একটা কালো রঙের লেটেস্ট BMW ব্র্যান্ডের গাড়ি দাঁড়িয়ে আছে তাদের সামনে। আর কথা ওঠার চেষ্টা করে উঠে দাঁড়াতে পারছে না। ইমা খুঁড়িয়ে খুঁড়িয়ে কথার দিকে যেতে লাগলো, আর কথা হাত চেপে ধরে বসে আছে। ইমা খুঁড়িয়ে খুঁড়িয়ে কথার কাছে গিয়ে বসে বলল, কথা ঠিক আছিস তুই? কথা টলমলে চোখে ইমার দিকে তাকালো। মেয়েটা বড্ড চাপা স্বভাবের, ইমা সেটা জানে। হয়তো বেশি ব্যথা পেয়েছে তাই চোখ ভরে গেছে পানিতে। ঈশান সিট বেল্ট খুলে তাড়াতাড়ি নেমে এলো গাড়ি থেকে, আর এগিয়ে আসতে আসতে বলল, সরি, আই অ্যাম রিয়েলি সরি। আপনারা ঠিক আছেন? ঈশানের কথা শুনে ইমা আর কথা দুজনে তার দিকে তাকালো। কথাকে দেখে ঈশান থমকে গেল। আজ কতদিন ধরে মেয়েটাকে খুঁজছে, আর এইভাবে পেল তাকে? ইমা ছেলেটার থমকে যাওয়া দেখে ভ্রু কুঁচকালো, আর কথার চোখ মুখে রাগ ফুটে উঠল। কথা অনেকটা চমকে জোরে বলে উঠল, আপনি? ঈশানের ঘোর কাটে কথা চেঁচানোতে, আর ইমা ভ্রু কুঁচকে বলে, কথা তুই চিনিস ওনাকে? কথা বলল, হ্যাঁ, কয়েকদিন আগেও একবার মরতে মরতে বেঁচে গিয়েছিলাম। এই মহাশয়ের গাড়ি ধাক্কা দিতে দিতে থেমে যায়, সামনে এসে আর আজও তাই করল। ঈশান কথা কি বলছে শুনতে পায়নি। সে ইমার বলা নামটা বারবার আওড়াচ্ছে। বিড়বিড় করে বলল, এই মেয়ের নাম কথা? কথা ঈশানের সামনে তুড়ি মেরে বলে, ও হ্যালো মিস্টার, আপনি কি গাড়ি চালাতে পারেন না? ঈশান থতমতে খেয়ে বলল, গাড়ি চালাতে পারবো না কেন? দেখুন, আজকে আমার দোষ নেই। মোড় নেওয়ার সময় আমি হর্ন দিয়েছি, আপনাদের রিক্সাওয়ালা সেটা উপেক্ষা করে চলে এসেছে। রিক্সাওয়ালা পাশেই দাঁড়িয়েছিল। সে ভীত গলায় বলল, আপা, আসলে স্যারের দোষ নেই। আমি নতুন রিক্সা চালাইতেছি, তাই ভয় পাইয়া কী করুন বুঝতে পারিনি। কথা আর কিছু বলল না। কথা হাতে রক্ত বন্ধ করার জন্য চেপে ধরে আছে দেখে ঈশান নিজের পকেট থেকে রুমাল বের করে শক্ত করে বেঁধে দিল। কথা বাধা দিচ্ছিল, কিন্তু ঈশান কি আর বাধা শোনার পাত্র? হাত বাঁধা হয়ে গেলে ইমা কথার হাত ধরে ওঠানোর চেষ্টা করে বলল, কথা, এভাবে রাস্তায় বসে থাকলে লোকজন আসতে যেতে তাকিয়ে থাকে, একটু কষ্ট করে ওঠো বোন। কথা ইমার হাত ধরে ওঠার চেষ্টা করে, কিন্তু পড়ে যেতে নেয়, আর ঈশান ধরে ফেলে। কথা আর ইমা দুজনেই চমকে তাকালো ঈশানের দিকে। তাতে ঈশানের কোনো ভাবান্তর হলো না। কথা তাড়াতাড়ি ঈশানের থেকে সরে এসে ইমার কাঁধে ভর দিল। ইমা নিজেই হাঁটতে গেলে ঘুরে পড়ার অবস্থা, তার উপর সেও পায়ে ব্যথা পেয়েছে, তাই কথার ভার নিতে হিমশিম খাচ্ছে। ঈশান ব্যাপারটা বুঝতে পেরে হুট করে কথাকে কোলে তুলে নিল। কথা আর ইমার রিয়েকশন এমন ছিল, মনে হচ্ছিল দুজনের চোখই কোটর থেকে বের হয়ে আসবে। কথা কাঁপতে কাঁপতে ব্যস্ত হয়ে বলল, আরে করছেনটা কি? পড়ে যাব তো। অ্যাক্সিডেন্ট করে আমার পায়ের 12টা বাজিয়েছেন, এখন কোল থেকে ফেলে কোমরটা ভাঙার ফোন দিয়ে আসছেন নাকি?
ইমা রাগী গলায় বলল, আপনি ওকে কোলে তুলেছেন কেন? নামান বলছি এখনই। ঈশান ইমার দিকে তাকিয়ে বলল, দেখুন আপু, ও অনেক ইনজুরিড হয়েছে, হাঁটতে পারছে না, আর আপনিও ব্যথা পেয়েছেন, ওর ভার নিতে পারেন না। তাই আমি যেটা করেছি সেটাই বেটার হবে। সামনে একটা হসপিটাল আছে, আমি নিয়ে যাচ্ছি, চলুন আমার সাথে। কথা বলল, আমাদের আপনার হেল্পের প্রয়োজন নেই, আমরা নিজেরাই চলে যাব। ঈশান বলল, মিস কথা, অসুস্থ অবস্থায় আপনি কথা একটু কম বললেই ভালো হয়। কথা ভ্রুকুচকে বলল, আপনি আমার নাম জানলেন কিভাবে? ঈশান আবার হেসে বলল, আপনি আসলেই পিচ্ছি। আপনার আপু কখন থেকে আপনাকে কথা বলে ডাকছে, তাহলে না জানার কি আছে? ইমা কথাকে থামিয়ে বলল, ঠিক আছে চলুন। ইমা চিন্তা করে দেখল ছেলেটার কথা সত্যি, তাই রাজি হয়ে গেল, কিন্তু কথা যেতে রাজি নয়। তবু জোর করেই ঈশান ওকে গাড়ির পেছনের সিটে বসিয়ে দিয়ে ইমাকে বলল, আপু আপনি সামনে বসুন প্লিজ। ইমা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে গিয়ে গাড়ির সামনের সিটে বসে পড়ল। ইমা কখনো সামনের সিটে বসেনি, তাই ভয় করছে। সামনে না বসেও উপায় নেই, দুজনেই পিছনে বসলে খারাপ দেখায়। ইমা অন্যমনস্ক হয়ে এসব চিন্তা করছিল, আর কথা নিজের হাতে ফু দিচ্ছিল, খুব জ্বালা করছে। কথার হঠাৎ চোখ গেল বাইরের দিকে। ঈশান রিক্সাওয়ালাকে 500 টাকার কয়েকটা নোট ধরিয়ে দিল, আর তাতে রিক্সাওয়ালা আবেগপ্লুত হয়ে তাকালো ঈশানের দিকে। ঈশান বলল, হয়তো খুব বেশি প্রয়োজন হয়েছে, তাই ভালো করে চালাতে না জেনে রাস্তায় বের হয়েছেন। রিক্সা নিয়ে কিন্তু এতে আপনার আর রিক্সায় ওঠা মানুষের জীবনের ঝুঁকি আছে, তাই আগে ভালো করে শিখে নিন, তারপর রাস্তায় বের হবেন, কেমন? রিক্সাওয়ালা ভেজা চোখে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। কৃতজ্ঞতায় কথা বলতে পারছে না সে। কথা সবটাই শুধু দেখল। ঈশান কি বলেছে কথা শুনতে পায়নি গাড়ির ভেতর থেকে, তবে সবটাই দেখেছে সে। কথা বিড়বিড় করে বলে উঠল, ভেবেছিলাম বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলে, কিন্তু এতটা খারাপও না। কথাটা চিন্তা করে মুচকি হাসল। কথা তখনই হঠাৎ ইমা বলে উঠল, বেশি ব্যথা করছে কথা? কথা বলল, না বেশি না। ইমা রেগে বলল, হাত থেকে কেমন করে রক্ত বের হচ্ছে, আর তুই বলছিস বেশি ব্যথা করছে না? ঈশান সামনের লুকিং গ্লাসে কথাকে একবার দেখে নিয়ে গাড়ি স্টার্ট দিল। মাত্র কয়েক মিনিটের মধ্যে হসপিটালে পৌঁছে গেল। ঈশান কোনো কথা বলার সুযোগ না দিয়ে কথাকে কোলে তুলে ভেতরের দিকে যেতে লাগলো। কথা রেগে বলল, আরে লোকে দেখলে কি বলবে, নামান বলছি আমাকে। ঈশান মুচকি এসে বলল, আরে আপনি হেঁটে যেতে পারবেন না। কথা বলল, আপু হেল্প করবে? ঈশান মনে হয় বেশ মজা পেল কথার বলা কথাটা শুনে। একটু শব্দ করে হেসে বলল, আপনার আপু তো নিজেই হাঁটতে পারছে না। ঈশান ইমার দিকে তাকিয়ে বলে, আপু আপনি আসতে পারলে ধীরে ধীরে আসুন, না হলে ওকে রেখে আমি আসছি। ইমা বলল, না না, আমি একাই আসতে পারবো। ঈশান কথাকে ভেতরে নিয়ে গিয়ে কথার হাতের রুমাল খুলে দেয়, আর ডক্টর ড্রেসিং করবে তাই। মেডিসিন লাগাতেই কথা চোখ বুজে ঈশানের হাত খামচে ধরে। ঈশান সেদিকে তাকিয়ে মুচকি হাসে। হাতের ড্রেসিং শেষে কথা ঈশানের দিকে তাকালে দেখে সে কথার দিকে তাকিয়ে আছে। কথার চোখ সরিয়ে নেওয়ার সময় হাতের দিকে নজর যায়। কথা চোখ বড় বড় করে ফেলে সেটা দেখে, আর তৎক্ষণাৎ হাত ছেড়ে দেয়। কথার হাঁটুর দিকে সালোয়ার ছিঁড়ে গেছে, আর পা থেকেও রক্ত বের হচ্ছে। হাঁটুতে ব্যথা পাওয়ার জন্যই তখন ঠিকভাবে দাঁড়াতে পারছিল না। ডক্টর কথার সালোয়ারের উপরের দিকে তুলতে গেলে কথা বাধা দেয়। মহিলা ডক্টর ছিল। কথা তাকে ইশারায় ঈশানকে দেখায়, আর বাইরে যাওয়ার জন্য বোঝায়। ডক্টর বলে, মিস্টার আপনি একটু বাইরে যান। ঈশান ডক্টরের দিকে তাকিয়ে বলে, কেন? ডক্টর কিছু বলার আগেই কথা বলে ওঠে, আমার আপু কোথায়? ঈশান কথাকে নিয়ে এতটা মগ্ন ছিল, ইমার কথা সে ভুলেই গেছে। ঈশান আর কিছু না বলে বাইরে চলে এসে ইমাকে খুঁজতে লাগলো। সিঁড়ির কাছে এসে দেখে ইমা দাঁড়িয়ে আছে। ঈশান বলল, আপু আপনি ঠিক আছেন? ইমা বলল, পা ব্যথা করছে খুব। ঈশান ইমাকে ধরে আস্তে আস্তে কথা যেখানে আছে সেখানে নিয়ে গেল। কথার ব্যান্ডেজ করা শেষ। ডক্টর এবার ইমার পা দেখে বলল, বেশি কিছু নয়, একটু চোট লেগেছে, মেডিসিন নিলেই ঠিক হয়ে যাবে। ডক্টর কিছু মেডিসিন দিল দুজনকেই, আর ঈশানই সব কিনে দিল। কথা আর ইমা নিতে না চাইলে ঈশান বলে, এটা ক্ষতিপূরণ, কারণ অ্যাক্সিডেন্ট তার জন্য হয়েছে। ওরা ঈশানের সাথে কথায় পারে না, তাই মেনে নেয়। ইমা বলল, কথা তুই বাসায় চলে যা, আমি অনেকদিন ভার্সিটি যাই না, আজ সুযোগ পেয়েও না গেলে ভালো লাগছে না। কথা বলল, কিন্তু তোমার পা তো। ইমা বলল, আমার প্রবলেম হবে না বোন, তুই একটু কষ্ট করে বাসায় চলে যা, নাকি আমি দিয়ে আসবো তোকে?
না না, তোমার এমনি লেট হয়ে গেছে, তুমি যাও, আমি ঠিক চলে যাব। দুই বোন কথা বলেই যাচ্ছে, এখানে যে আরও একজন আছে সেটা যেন ভুলেই গেছে তারা। ইমা হঠাৎ ঈশানের দিকে তাকিয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। ঈশান বলে, এটা আমার দায়িত্ব ছিল, আমি বরং কথাকে বাসায় পৌঁছে দিচ্ছি। ইমা চিন্তিত হয়ে বলল, কিন্তু? ঈশান ইনোসেন্ট ফেস করে বলল, প্লিজ আপু। ইমা মনে মনে ভাবছে, ছেলেটাকে দেখে খারাপ মনে হচ্ছে না, আর খারাপ হলে আমাদের জন্য এত কিছু করতো না। তাছাড়া কথা একা বাসায় যেতেও পারবে না। ঈশান বলল, কি ভাবছেন? আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না, তাই তো? ওকে, আমি আমার পরিচয় দিচ্ছি, তারপর ভেবে দেখুন আমি ঈশান হামিদ, বিশিষ্ট শিল্পপতি ইয়াসির হামিদের ছেলে, আর আবরার হামিদ ইয়াদের ছোট ভাই। ঈশানের পরিচয় শুনে ইমা আর কথা চোখ বড় বড় করে তাকালো। ইমা নামগুলো নিজের মনে আওড়াতে লাগলো। সাথে সাথে ইয়াদের কথা মনে পড়ে গেল। বুঝতে পারল সেদিন কেন আবরার হামিদ ইয়াদের নামটা তার চেনা চেনা লাগছিল। তার কারণ আজ বুঝতে পারছি ইমা। ঈশান বলল, নিয়ে যাব আপু? ইমা কি করে না করবে, কারণ কথার বাবা ইয়াসির হামিদের ম্যানেজার। ইমা বলল, ঠিক আছে, সাবধানে পৌঁছে দিবেন প্লিজ। ইমা অনুমতি দিয়ে দিয়েছে, সেখানে কথা আর কি বলবে। কথাকে ঈশান আবার কোলে করে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। ইমা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে একটা রিক্সা ডেকে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। এদিকে ক্লাসে এসে আরমান ইমাকে খুঁজে না পেয়ে রেগে গেল। আজ আরমানের প্রথম ক্লাস, তাই ভার্সিটি আসার অনুমতি দিয়েছিল, কিন্তু মহারানী কোথায় কে জানে। ইয়াদ কপালে আঙ্গুল চেপে বসে আছে চেয়ারে, তার সামনে শটানভাবে দাঁড়িয়ে আছে রনিত। আবারও মোটা অঙ্কের টাকা কোম্পানির অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেছে। ইয়াদ যদিও জানে টাকা কে নিয়েছে, কিন্তু তার কাছে প্রমাণ নেই, আর তাই কি করবে ভেবে পাচ্ছে না। ইয়াদ গম্ভীর গলায় বলল, রনিত। রনিত অন্যমনস্ক ছিল। ইয়াদের ডাকে চমকে থতমত খেয়ে বলল, জি স্যার। ইয়াদ কপাল থেকে আঙুল সরিয়ে রনিতের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তোমাকে অন্যমনস্ক লাগছে কেন? রনিত ইয়াদের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল, আপনার ভয়ে দুদিন আগে কফি শপে গার্লফ্রেন্ডকে দেখেও না দেখার ভান করে চলে এসেছিলাম। আপনি যদি জানতে পারেন আমার গার্লফ্রেন্ড আছে, তাহলে আমার চাকরি শেষ সেই ভয়ে। কিন্তু গার্লফ্রেন্ড রেগে ব্রেকআপ করে দিয়েছি। কত কষ্ট করে পটাইছিলাম আমার গুলুমুলু গার্লফ্রেন্ডটা। ইয়াদ উত্তর না পেয়ে বিরক্ত হয়ে বলল, মিস্টার ডিকে দেশে আসছেন কবে? রনিত কপাল কুঁচকে বলল, স্যার, আপনি নিজের বাবাকে মিস্টার ডিকে বলে কেন রাখেন? ইয়াদ রাগী চোখে রনিতের দিকে তাকিয়ে বলল, যেটা প্রশ্ন করছি তার উত্তর দাও, পাল্টা প্রশ্ন আমার পছন্দ নয় রনিত। রনিত মুখটা ছোট করে বলল, সরি স্যার। ইয়াসির স্যার বিকেলের মধ্যে অফিসে চলে আসবেন মনে হয়। ইয়াদ বিরক্ত হয়ে বলল, যাও, খান ইন্ডাস্ট্রির ফাইল নিয়ে এসো। রনিত ওকে বলে চলে গেলে ইয়াদ কিছু চিন্তা করে রহস্যময় হেসে উঠে বলে, এই কথাটা আমার মাথায় আগে কেন আসেনি? ইয়াদ নিজের গার্ড জাম্বিকে কল দিলে সে বলে, জি স্যার, বলুন কি করতে হবে? ইয়াদ বলল, আমার একজন হ্যাকার লাগবে, ইন্টারন্যাশনাল হাইলি ট্যালেন্টেড হ্যাকার। জাম্বি চিন্তিত হয়ে বলল, তেমন হ্যাকার তো আপনি চাইলে আমি এখনই এনে দিতে পারি, কিন্তু প্রবলেম হলো লেডি হ্যাকার। ইয়াদ কপাল কুঁচকে বলল, নো নো, তুমি জানো আমি এই মেয়েদের একদমই সহ্য করতে পারি না, সব ধোঁকাবাজেরা। জাম্বি মনে মনে বলল, স্যার, বিয়ে করতে গেলে তো আপনাকে মেয়েদেরই সহ্য করতে হবে 24 ঘন্টা, আর যদি চিরকুমার থাকেন তাহলে সেটা আলাদা কথা। ইয়াদ বিরক্ত হয়ে বলল, আমার মৃত্যু শোকে নীরবতা পালন করছো নাকি? জাম্বি দাঁত জিভা কেটে বলল, সি সি স্যার, এটা কি বললেন? আসলে স্যার, বর্তমানে এরিটাই টপ ইন্টারন্যাশনাল লেডি হ্যাকার। মোটা অঙ্কের পেমেন্ট চার্জ করে এরিটা। ওর ধারে কাছে যেতে পারে এমন কেউ আছে শুনিনি। ইয়াদ কিছু সময় চিন্তা করে বলল, ওকে, তুমি ওই লেডি হ্যাকারের সাথে যোগাযোগ করো। কল কেটে ইয়াদ চেয়ারে হেলান দিল আর মনে মনে বলল, এই এরিটাই আমার 50% কাজ করে দেবে। লেডি হোক তো প্রবলেম কোথায়, কাটা দিয়ে না হয় কাটা তুলব। কথাগুলো চিন্তা করে ইয়াদ রহস্যময় হাসতে লাগলো। অন্যদিকে একজন ভাবতে লাগলো, এবার তোমার পালা আবরার হামিদ। ইয়াদ, যে নারী জাতির সাহায্যে তোমার বাবার সব দখল করেছি, সে নারী জাতির সাহায্যে তোমার থেকে সব নিজের নামে করে পুরোপুরি মালিক হয়ে যাব এই হামিদ সাম্রাজ্যের। হা হা করে হেসে দিয়ে বলল। ইমা ভার্সিটি গিয়ে দেখতে পেল আরমানের ক্লাস প্রায় শেষ। ক্লাসে যাবে কি যাবে না ঠিক বুঝে উঠতে পারছে না। না গেলেও যদি আরমান বাইরে বসে থাকতে দেখে তাহলে কপালে দুঃখ আছে ইমার।
অনেক চিন্তা ভাবনা করে ইমা ঠিক করলো ক্লাসে যাবে। অনেকটা সাহস সঞ্চার করে ইমা বলল, স্যার আসবো? আরমান ক্লাস করালেও তার মাথায় ঘুরছিল ইমা কেন ভার্সিটি এলো না আজ। এইসব চিন্তার মাঝে ইমার গলা শুনে দরজার দিকে তাকালো আরমান। তার কথা মতো বোরখা পরে এসেছে ইমা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে তার। ইমাকে দেখে কপালের ভাঁজে রাগ ফুটে উঠল আরমানের। এখন ঠান্ডা মাথায় অপমান করা তার পক্ষে সম্ভব হচ্ছে না, মাথা গরম হয়ে যাচ্ছে। আরমান শুধু বলল, এটা আপনার বাসা নয়, যখন খুশি আসবেন আর যখন খুশি যাবেন। ভার্সিটির একটা নিয়ম আছে, সেটা আপনার জানা না থাকলে ভালো করে জেনে নিন গিয়ে। আপনাদের কেউ জোর করে না যে ভার্সিটি আসতে হবে, তবে নিজের ইচ্ছে মতো আসবেন যাবেন সেটা হবে না। ভার্সিটিতে পড়াশোনা করতে হলে ভার্সিটির নিয়মে চলতে হবে। বাইরে দাঁড়িয়ে থাকুন, নেক্সট ক্লাসে স্যার অ্যালাউ করবে, আমার ক্লাসে আমি অ্যালাউ করব না। ক্লাসের সবাই ইমার দিকে তাকিয়ে আছে। ইমা আর আরমানের কাহিনী সবাই জানে। ইমাকে দেখি কানাঘোষা শুরু হয়ে গেছে আর ইমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে চুপচাপ। ইমা সেখানেই দাঁড়িয়ে থাকলো। প্রায় 10 মিনিট পর আরমানের ক্লাস শেষ হলে সে বের হয়ে গেল। যাওয়ার আগে ইমার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বের হয়ে গেল ক্লাসরুম থেকে। আরমান বের হয়ে গেলে ইমা ভেতরে এলো। অনেকে তাকে দেখে হাসি তামাশা করছে। এর মতো একটা গাইয়াভূত মেয়েকে আরমান স্যারের মতো ড্রেসিং হ্যান্ডসাম ছেলে ডেয়ার নিয়েও প্রপোজ করেছিল কি করে? সত্যি ব্যাপারটা খুবই হাস্যকর। এই মেয়ে আবার তাকে রিজেক্টও করেছিল, ভাবা যায় বল? একটা ন্যাকা টাইপ মেয়ে বলে উঠল, ইস, যদি আমাকে প্রপোজ করতো আমি তো খুশিতে অজ্ঞান হয়ে যেতাম। আরেকজন বলল, আরে রাখ তোর প্রপোজ, আমার সাথে একটা মুচকি হাসি দিয়ে কথা বললে আমি হার্ট অ্যাটাক করব। স্যারের হাসি আমি একবার দেখেছি, হাসলে গালে টোল পড়ে, ইস যা লাগে না তখন পুরো আগুন। এমন অনেক কথা ভেসে আসলো ইমার কানে। সেই সব না ভেবে ইমার ফ্রেন্ড রিকুর কাছে গিয়ে বসলো ইমা। রিকু ইমাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস ইমু? রিকুর পুরো নাম রোকেয়া ইসলাম, কিন্তু সেটা তার কাছে ওল্ড মনে হয়। তার নিজের নাম শর্ট করে রিকু রেখেছে রোকেয়া। ইমা মুস্কি হেসে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তুই কেমন আছিস? রিকু বলল, আমি ভালো আছি, কিন্তু তুই কতটা ভালো আছিস সেটা আমার থেকে ভালো কে জানে। ইমার জীবনের গুরুত্বপূর্ণ একজন মানুষ রিকু, নিজের দুঃখগুলো ভাগ করে নেওয়ার মানুষ। ইমা রিকুর সাথে কথা বলছিল, তখনই পিয়ন এসে বলল, ইমা আপু আছে? ওনাকে প্রিন্সিপাল স্যার ডেকেছেন। ইমা পিয়নের কথা শুনে খানিকটা ভয় পেয়ে গেল। প্রিন্সিপাল স্যার তাকে কেন ডাকবে? রেগুলার ভার্সিটি আসে না বলে? হতেই পারে, এভাবে ক্লাস মিস করার জন্যই ডেকেছে হয়তো। সামনে আবার ফাইনাল এক্সাম। ইমা উঠে পিয়নের পিছনে পিছনে গেলে সে প্রিন্সিপালের রুমের দিকে না গিয়ে আরমানের রুমের দিকে নিয়ে যেতে থাকে ইমাকে। ইমা বুঝতে পেরে বলে, এটা তো প্রিন্সিপাল স্যারের না আরমান স্যারের রুম। পিয়ন বলে উঠল, আপনাকে আরমান স্যারই ডেকেছেন, প্রিন্সিপাল স্যার নয়। এই কথা শুনে ইমার ভয়ে কলিজা শুকিয়ে গেল। আরমান তাকে এমনি এমনি ছাড়বে না, সেটা সে জানে, তবে এত তাড়াতাড়ি ডাক পড়বে বুঝতে পারেনি। পিয়ন ইমাকে আরমানের রুমের সামনে দাঁড় করিয়ে চলে গেল। ইমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। এখানে কোনো সিনক্রেট হলে পুরো ভার্সিটির সামনে অপমানিত হতে হবে তাকে। ইমা দাঁড়িয়ে এসব চিন্তা করছিল। আরমান ভেতর থেকে রাগী তবে গম্ভীর গলায় বলল, রুমের বাইরে মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে ভেতরে আয়। আরমানের গম্ভীর গলায় ইমা চমকে উঠল, তবে অনেকটা সাহস নিয়ে দরজা ঠেলে ভেতরে গেল। আরমান টেবিলের সাথে দাঁড়িয়ে হাতে পেন্সিল ঘোরাচ্ছিল। ইমা ভেতরে গিয়ে বেশি নাই গিয়ে দরজার সামনেই দাঁড়ালো আর বলল, আমাকে কেন ডেকেছেন স্যার? আরমানের করা নির্দেশ আছে কেউ যেন জানতে না পারে ইমা তার খালাতো বোন। ভার্সিটি এসে যাতে ভাইয়া শব্দটা মুখ থেকে বের না করে, আর ইমাও বাধ্য মেয়ের মতো আরমানের নির্দেশ পালন করে বিনা বাক্যে। আরমান ইমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে ঝড়ের বেগে এসে ইমার গাল চেপে ধরে নেকাবের উপর দিই। আরমান দাঁত কিটমিটি করে বলে, বাইরে বের হয়ে তোর ডানা গজিয়ে গেছে? ভার্সিটি রেখে কোথায় গিয়েছিলিস আর কার সাথে দেখা করতে গিয়েছিলি বল? আরমান এত জোরে গাল চেপে ধরেছে ইমার মনে হচ্ছে চোয়াল ভেঙে ভেতরে ঢুকে যাবে। ইমা অনেক কষ্টে বলে, আমি কোথাও যাইনি, আসার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল, কথা বেশি ব্যথা পেয়েছে তাই বাসায় চলে গেছে, আর আমার বেশি ব্যথা লাগেনি তাই ভার্সিটি এসেছি। আরমান আরও শক্ত করে গাল চেপে ধরে বলল, আমাকে তোর বোকা মনে হয়? যা বলবি তাই বিশ্বাস করে নিব? ইমা আরমানের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আমার কথা বিশ্বাস না হলে কথাকে কল দিয়ে জিজ্ঞেস করুন কথা কোথায়।
আরমান কিছু একটা চিন্তা করে ইমাকে ছেড়ে দিল, আর সাথে সাথে কথাকে কল দিয়ে জানতে পারল ইমা যা বলেছে সব সত্যি। তাই কল কেটে ইমাকে বলল ক্লাসে চলে যেতে। ইমা আগের ন্যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যাওয়ার জন্য পা বাড়াতেই আরমান বলে উঠল, তোর পায়ে কি হয়েছে? ইমা বলল, অ্যাক্সিডেন্টের সময় সামান্য চোট লেগেছে পায়ে। আরমান ব্যস্ত হয়ে বলল, মেডিসিন লাগিয়েছিস? ক্লাস করতে হবে না, আমি গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি, বাসায় চলে যা। ইমা শান্ত গলায় বলল, তার দরকার হবে না, আমি ক্লাস করব, আর শেষ হলে একাই চলে যেতে পারবো। আরমানের উত্তরের অপেক্ষা না করে ইমা বের হয়ে গেল, আর আরমান সেদিকে তাকিয়ে রইল আর ভাবল, চোখের আড়াল হলে মনে হয় তোকে মাফ করে দিই, কিন্তু যখনই তোর মুখটা দেখি সারা ভার্সিটির সামনে লজ্জিত হওয়ার সেই মুহূর্ত মনে পড়ে যায়। সেদিনের জন্য আজ আমার কোনো ফ্রেন্ড নেই। তুই রিজেক্ট করায় বন্ধুমহলে ক্রাশ বয় খ্যাত আমি হাসির পাত্র হয়ে উঠেছিলাম। একে একে সবার থেকে দূরে সরে আসি সেই হাসি তামাশা থেকে নিজেকে বাঁচাতে। সেদিন তুই মুখের উপর রিজেক্ট না করলে একটু পর আমার বন্ধুরাই তোকে সব বলে দিল, কিন্তু তুই কি করলি? হাসির পাত্র বানালি সবার সামনে। সেটা আমি চাইলেও ভুলতে পারবো না। ইমা আরমানের কেবিন থেকে বের হয়ে বলল, জুতো মেরে গরু দান করতে এসেছে আমাকে। আমার সাথে এই অন্যায় করার জন্য একদিন আফসোস করবেন আরমান ভাইয়া, দেখে নিন। কথা নিজের রুমে বসে চিন্তা করছে, লোকটাকে খারাপ মনে করলেও এতটা খারাপ না। কথা মনে করেছিল ঈশান বকবক করে, তার মাথা খেয়ে ফেলবে, কিন্তু সারা রাস্তা ঈশান চুপ করেই ছিল, শুধু বাড়ির অ্যাড্রেস জানতে চেয়েছিল একবার। কথা ঈশানের চিন্তা করছে ভেবে পরক্ষণে চমকে উঠল, আবার বলল, না না, আমি কেন ভাবছি লোকটার কথা? আমার কাউকে নিয়ে চিন্তা করাও অন্যায়। নিজের অস্তিত্ব ভুলে যাস না কথা। তুই ওই ছেলেটা নখের যোগ্য হবি না। মানবতার খাতিরে সাহায্য করেছে, এই পর্যন্তই থাকতে দে। এসব ভেবে বিনিময়ে কষ্ট ছাড়া কিছু পাবি না। কথা নিজের মনে এসব চিন্তা করে ঈশানের চিন্তা মাথা থেকে বের করে দিল। শহরের সকাল গ্রামের সকালের মতোই মিষ্টি হয় না। গ্রামের সকাল হয় পাখির কিচিরমিচির শব্দে, আর শহরের সকাল হয় গাড়ি হর্ন আর কাকের কাকা বিশুর ও ডাকে। তবে ইয়াদের বাড়ির পেছনে বিশাল এক বাগান আছে, বড় বড় বিভিন্ন ফল গাছের, আর সেখানে পাখিও আছে অনেক। পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। সময় কারোর জন্য অপেক্ষা করে না। কেটে গেছে আরও কয়েকদিন। প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়ে এক্সারসাইজ করছে ইয়াদ। আজ হ্যাকার মেয়েটার আসার কথা। মেয়েদের সাথে ইয়াদ কথা বলে না, তাই ঠিক করেছে জাম্বিকে বুঝিয়ে দিবে কি কি করতে হবে। ভাইয়া, তোমার কফি। ইয়াদ পেছনে ঘুরে বলল, আজও তো আগে চলে এসেছিস, আমি এখনও শাওয়ার নেনি। ইয়ানা চেয়ারে বসতে বসতে বলল, আজ আমি ইচ্ছে করেই আগে এসেছি। ইয়াদ ভ্রুকুচকে বলল, কেন? ইয়ানা বলল, তোমার সাথে শান্তিতে একটু কথা বলার জন্য। এর থেকে আদর্শ টাইম আর খুঁজে পেলাম না। ইয়াদ ওয়ান হ্যান্ড পুশ আপ দিতে দিতে বলল, কি কথা বলতে এসেছিস বল? ইয়ানা মুচকি হেসে বলল, মা বাবা তোমার জন্য মেয়ে দেখেছে, আর আমিও দেখেছি। আমার অনেক পছন্দ হয়েছে ভাবি হিসাবে। ইয়ানার কথা শুনে ইয়াদ হাত ফসকে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিল, আর ইয়ানার দিকে তাকিয়ে বলল, কী সব বলছিস আবল তাবল? ইয়ানা মুড নিয়ে বলল, যেটা শুনেছ একদম ঠিক শুনেছ, আর আমি আমার ভাবি চাই, আর তা যত তাড়াতাড়ি সম্ভব। ইয়াদ রেগে বলল, আমি কোনো বিয়ে টিয়ে করছি না, সেটা জেনে রাখতি। ইয়ানাও রেগে বলল, তুমি বিয়ে না করলে আমিও এ বাড়িতে পানি মুখে তুলব না, শুনে রাখো তুমি। ইয়ানা রেগে বের হয়ে গেল ইয়াদের রুম থেকে। এতক্ষণ ইয়ানা যা করেছে সব তার মা শিখিয়ে দিয়েছে, কারণ ইয়ানার দ্বারাই এটা সম্ভব। ইয়ানা রেগে চলে গেলে ইয়াদও রেগে পাঞ্চ করতে থাকে পাঞ্চিং ব্যাগে। রাগ ঢালা সবচেয়ে আদর্শ জায়গা এটা ইয়াদের। আরও দুদিন কেটে গেল, ইয়ানা ইয়াদের সাথে কথা বলে না, ঠিক মতো খায়ও না। তার এক কথা, তাকে ভাবিয়ে এনে দিতে হবে, তাও সে যাকে পছন্দ করেছে তাকেই। এই সবই মিসেস রুবিনার প্ল্যান। ইয়ানা একটা মাধ্যম মাত্র। সোজা আঙ্গুলে ঘি না উঠলে সে আঙ্গুল বাঁকাতে জানে। যে মেয়ে পছন্দ করেছে তাকে রুবিনা নিজের ইচ্ছায় পুতুলের মতো নাচাতে পারবে। তাই ইয়াদের দুর্বলতা কাজে লাগিয়ে যে করেই হোক বিয়েটা করাতে চায়। ইয়াদ ভালো করেই বুঝে গেছে রুবিনার চাল, তবু কিছু প্রকাশ করছে না, শুধু চুপচাপ দেখে যাচ্ছে। অনেক কিছু ভেবেচিন্তে ইয়াদ ইয়ানার কাছে গেল। রাতে ইয়াদ ইয়ানার রুমের দরজায় নক করে বলে, ইয়ানা আসবো? ইয়ানা কিছু না বলে চুপ করে আছে। ইয়াদ দরজা ঠেলে ভেতরে গিয়ে দেখে বেডে বসে বই পড়ছে ইয়ানা। ইয়াদ যে তার রুমে এসেছে সেদিকে একবার তাকালো না। ইয়াদ বলল, কথা বলবি না আমার সাথে? ইয়ানা কিছুই বলছে না, এখনও বইয়ের দিকে তাকিয়ে আছে।
তা দেখে ইয়াদ বলল, তোকে বলতে এসেছিলাম মাকে বলে দিস আমি বিয়েতে রাজি, যা করার করতে পারে। ইয়ানা বই রেখে খুশি হয়ে বলল, সত্যি বলছো ভাইয়া? ইয়াদ মুচকি হেসে বলল, আমার বোন একটা জিনিস চেয়েছে, আমি সেটা দেব না? তা কি করে হয় বল? ইয়ানা দৌড়ে এসে ইয়াদকে জড়িয়ে ধরে বলল, ইউ আর দ্য গ্রেট ভাইয়া। ভাবি আর আমি সবসময় অনেক মজা করবো একসাথে। ইয়াহু! ইয়াদ বোনের খুশি দেখে নিজেও খুশি হলো, তবে পরক্ষণে রহস্যময় হেসে মনে মনে বলল, এবার তোমাদের জালে তোমাদের আটকাবো। মুখোশধারী মিস্টার অ্যান্ড মিসেস হামিদ তৈরি থেকো। ইমা নিজের মনিকে দেখে একের পর এক অবাক হচ্ছে। ইমাকে দিয়ে কোনো কাজ করাচ্ছে না, বরং টিয়াকে দিয়ে ইমা সেবা করাচ্ছে। ইমা এসবের মানে বুঝতে পারছে না। আরমান বাড়িতে নেই। গতকাল সকালে 1 সপ্তাহের জন্য ভার্সিটি থেকে ট্যুরে গেছে। 1 সপ্তাহের আগে ফিরবে না। আর অন্যদিকে ইমার বিয়ের কথা চলছে। গতকাল বিকেলে একটা মহিলা আর ইমার থেকে একটু বড় হবে বয়সী একটা মেয়ে এসেছিল তাকে দেখতে। তারা এখনও কিছু জানানি, তবে ইমা ব্যাপারটা নর্মালি নিয়েছে। দেখতে আসতেই পারে, এটা অস্বাভাবিক কিছু তো নয়। কিন্তু একটা বিষয় বুঝতে পারছে না, এত বড় হয়ে গেছে ইমা, কখনো বিয়ের কথা তুলেনি ইমার মনি। তাহলে হঠাৎ কি হলো সেটাই ভাবাচ্ছে ইমাকে। এইসব চিন্তায় মগ্ন ছিল ইমা। হঠাৎ মনির গলায় হুঁশ ফিরে, মা ইমা, এদিকে একটু আয় দেখি। ইমা নিজের রুমে বসেছিল। ডাক শুনে বলল, আসছি মনি। ইমা উঠে মনির কাছে গেলে মনি তাকে নিজের পাশে বসিয়ে দিয়ে বলল, গতকাল তোকে যারা দেখতে এসেছিল তারা ফোনে জানিয়েছে তোকে তাদের ভীষণ পছন্দ হয়েছে, আর তাই বেশি দেরি করতে চায় না। তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে চায়। আগামী শুক্রবার তোর বিয়ে ঠিক হয়েছে। ইমা হাঁ করে তাকিয়ে আছে মনির দিকে। মাথা খারাপ হয়ে গেছে নাকি ওনার, সেটা বোঝার চেষ্টা করছে। ছেলের সম্পর্কে ইমাকে কিছুই বলা হয়নি, আর যারা এসেছিল তাদের সম্পর্কেও কিছুই জানে না ইমা। তাহলে এটা কেমন বিয়ে হচ্ছে, আর এত তারা কিসের? ইমার মনি মনে মনে বলল, এটাই সুযোগ। আরমান ফিরে আসার আগে তোকে বিদায় করতে হবে, আর তার বিনিময়ে আমরা পাবো মোটা অঙ্কের টাকা, আরও কত কি। তুই সেখানে কেমন থাকবি সেটা আমাদের দেখে কি লাভ ইমা? তোকে যত তাড়াতাড়ি বিদায় করতে পারবো তত তাড়াতাড়ি আমার ছেলের জন্য লাল টুকটুকে একটা বউ আনতে পারবো। শুধু আরমান ফেরার আগে ভালোই ভালোই সব মিটে গেলেই হয়। ইমা সাহস নিয়ে বলল, মনি, আমি ছেলের নাম পর্যন্ত জানি না, আর তুমি বলছো 2 দিন পর বিয়ে? মনি এবার নিজের রূপে ফিরে এসে ইমার গাল চেপে ধরে বলল, এত জানতে হবে কেন? তোর মায়ের তো তোর খোঁজ নেওয়ার সময়ও নেই। এতদিন খাইয়ে পরিয়ে বড় করেছি মুখে মুখে তর্ক করার জন্য? যার সাথে বিয়ে দিব মুখ বুঝে বিয়ে করে নিবি। একটা টু শব্দ করলে জিবা টেনে ছিঁড়ে ফেলবো বলে দিলাম। এমাকে ছেড়ে দিলে সে দৌড়ে নিজের রুমে চলে গেল। সে আর কিছু বলবে না। বিয়েটা করে নিলে এই বাড়ির অত্যাচার থেকে তো রেহাই পাবে, সেটাই অনেক। ছেলে যাই হোক, শুধু 2 বেলা ডাল ভাত আর বুক ভরা ভালোবাসা দিলে ইমার আর কিছু চাই না এই জীবনে। ইমা হয়তো ভাবতেও পারছে না এই বিয়ে তার জীবনে আরও একটা তিক্ততার সম্পর্ক বয়ে আনবে, ভালোবাসা নয়। আর আরমান সে কী করবে এসব জানতে পারলে? যার অনুমতি ছাড়া ইমার বাড়ির বাইরে পা রাখা নিষেধ, আর তার অনুপস্থিতিতে ইমার বিয়ে। ইমার মা মেয়ের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে, তবে মেয়েটা তার দিকে ফিরেও তাকাচ্ছে না। ইমার মার চোখ টলমল করছে পানিতে। মনে হয় এই তো সেদিন মেয়েটার জন্ম হলো। ছোট ছোট আঙ্গুল দিয়ে তার আঙ্গুলটা আঁকড়ে ধরত। ইমার বাবা ইমার দিকে তাকিয়ে বলতো, আমার মিষ্টি মাটা একদম আমার মতো হয়েছে দেখতে। মেয়েকে আকাশের চাঁদ মনে করতো ইমার বাবা। সে মেয়ের আজ বিয়ে। মানুষটা বেঁচে থাকলে আজ কতই না খুশি হতো। সুখের স্মৃতি হাতড়ে চোখ থেকে টপ করে পানি গড়িয়ে পড়ল ইমার মা তাহেরা বেগমের। মেয়ের ভালোর জন্য ভালোবাসার মানুষটাকে ভুলে বিয়ে করলো অন্য একজনকে। আর আজ সেই মেয়ের চোখে সবচেয়ে বড় অপরাধী সে। মা মেয়ের মাঝে মায়া মমতা সম্পর্ক মুছে সেখানে তৈরি হয়েছে যন্ত্রণাদায়ক তিক্ততার সম্পর্ক। কিন্তু এমনটা তো চায়নি তাহেরা বেগম। সবই নিয়তির খেলা। দ্বিতীয় স্বামীর বাড়িতে সে খুব ভালো আছে এমনটা নয়, তবে সেটা কাউকে বলতে পারে না তাহেরা। সে ঘরে একটা ছেলে আছে তাহেরার, তবে সে ছাড়া কেউ আসেনি ইমার বিয়েতে। ইমার মা গিয়ে সায়রা বেগমকে জিজ্ঞেস করল, ছেলে কে, কী করে? তাতে সায়রা বেগম বলে, তোর মেয়ের রাজকপাল, এত বড় ঘরে বিয়ে হচ্ছে, রানীর মতো পায়ের উপর পা তুলে খেতে পারবে সারা জীবন। তাহেরা মলিন হেসে বলল, আমার মেয়েকে আমি মানুষ করিনি, তবে এটুকু জানি তার টাকার লোভ নেই।
ছোটবেলা থেকে ভালোবাসা পায়নি মেয়েটা, তাই ভালোবাসার বড্ড কাঙ্গাল। ছেলে কেমন সে তা জানতে পারলে খুশি হতাম। সাহেরা মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, এখন মেয়ের জন্য দরদ একেবারে উতলে পড়ছে। তাহারা স্পষ্ট শুনতে পেল বড় বোনের তাচ্ছিল্যের সুরে বলা কথা, তাতে শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সাহেরা মনে মনে বলল, ছেলে যদি ভালোই হতো তাহলে এত বড় বাড়িতে নিজের মেয়ে না দিয়ে তোর মেয়ে দিতাম নাকি? হোক বয়সে একটু বড়, তাতে কি হয়েছে? তবু কথাকেই দিতাম। কিন্তু ছেলে তো মেয়ে জাতিকে সহ্য করতে পারে না দু চোখে। তোর মেয়ের কপালে কি আছে আল্লাহ মালুম। তাইরা, তুই সেদিন যদি আমার ভালোবাসা কেড়ে না নিতি তাহলে আজ না তোর জীবন এমন হতো না। তোর মেয়ে এমন তিক্ততার সম্পর্ক বয়ে বেড়াতো না। তোকে বলেছিলাম আমার ভালোবাসা কেড়ে নিয়ে সুখে থাকতে পারবি না তুই। ইমার বাবা ছিল ইমার খালা সাহেরা বেগমের প্রিয় বন্ধু। সাহেরা বেগম ভালোবাসতেন ইমরুল আবিয়াতকে। ইমার বাবা সাহেরা বেগমের বাড়িতে যাতায়াত ছিল ইমরুলের। সাহেরা ইমরুলকে ভালোবাসত আর ইমরুল ভালোবাসত ইমার মা তাহেরা বেগমকে। সাহেরা ইমরুলকে ভালোবাসার কথা জানাবে তার আগেই ইমরুল সাহেরাকে বলে সে তার ছোট বোন তাহেরাকে ভালোবাসে। সেদিন রাগে দুঃখে বিনা কারণে সাহেরা অনেক মেরেছিল তাহেরাকে, কিন্তু কিছু জানানি ইমরুলের বিষয়ে। ধীরে ধীরে তাহেরাও বুঝে যায় ইমরুল তাকে ভালোবাসে, আর সেও ইমরুলকে ভালোবেসে ফেলে। এটা জানতে পেরে সাহেরা তার বাবাকে গিয়ে বলে সে ইমরুলকে বিয়ে করতে চায়, কিন্তু এতে আরও উল্টো ফল হয়। সাহেরার বাবা তাকে জোর করে বিয়ে দিয়ে দেয় আরমানের বাবা আমিনুল মাহমুদের কাছে। সেদিন থেকে সাহেরা ইমরুল আর তাহেরার ওপর রাগ পুষে রেখেছিল। তাহেরা বুঝতে পারে তার বাবা ইমরুলকে মেনে নেবে না, তাই সাহেরার বিয়ের 5 বছর পর তার বিয়ের কথা উঠলে সে ইমরুলের সাথে পালিয়ে যায়। বিয়ের 3 বছর পর জন্ম হয় ইমার। তাহেরার ছিল সুখের সংসার। বাবা মেনে না নিলেও খারাপ ছিল না তারা। কিন্তু ইমার যখন 2 বছর বয়স, এক ঝড়ো হাওয়া সব এলোমেলো করে দেয়। ইমরুলের মৃত্যু খুন ছিল নাকি অ্যাক্সিডেন্ট তা আজও ধোঁয়াশায় রয়ে গেছে। ইমরুলের মৃত্যুর পর তাহেরা বাধ্য হয়ে বাবার বাড়ি ফিরে আসে, কিন্তু এখানে আসতেই তার উপর আবার বিয়ের করার চাপ দেওয়া হয়, আর তার মূলে ছিল সাহেরা বেগম। তাহেরার আজও কানে বাজে সাহেরার সেই কথা, একজনকে ভালোবেসে অন্যজনের সাথে সংসার করা কতটা যন্ত্রণাদায়ক সেটা তোকে আমি বুঝিয়ে ছাড়বো তাহেরা। কি ভয়ঙ্কর ছিল সে কথা মনে হলে তাহেরার আজও গায়ের লোম কাটা দিয়ে ওঠে। তাহেরার বাবা একসময় তাহেরাকে হুমকি দেয় মেয়ের দিকে তাকিয়ে বিয়ে করতে, কিন্তু তাহেরা চাইছিল না তো। মেয়েকে এমন জায়গায় পাঠাবে আর কখনো মেয়ের মুখও দেখবে না তাহেরা। ভালোবাসার শেষ চিহ্ন বাঁচিয়ে রাখতে তাহেরা সেদিন নিজেকে বিসর্জন দিয়েছিল। বেঁচে থেকেও ভেতর থেকে মরে গিয়েছিল। সে সত্যি বুঝেছিল একজনকে ভালোবেসে অন্যজনের সাথে সংসার করা কতটা যন্ত্রণাদায়ক। যে মেয়ের জন্য এত কিছু করলো সেই মেয়ের কাছে আজ অপরাধী তাহেরা। মণিমা, কারো ডাকে অতীত বিচরণ থেকে বের হয়ে আসে তাহেরা। পাশে তাকিয়ে কথাকে দেখতে পায়। বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। নিজের মেয়ের মুখে একবার মা ডাকো আজ ভাগ্য হয় না তাহেরার। মণিমা, তাহের ইমার সৎ ভাই। ভাইয়া আসেনি? আর আঙ্কেল কোথায়? তাহেরা শান্ত গলায় বলল, আসেনি তারা, আর আসবেও না। কথা মন খারাপ করে বলল, ও। তাহেরা বলল, কথা আরমান কোথায়? তাকে দেখছি না যে। কথা বলল, ভাইয়া ভার্সিটি ট্যুরে গেছে, আরও 2 দিন পর আসবে। তাহেরা অবাক হয়ে বলল, বাড়িতে বিয়ে আর আরমান বাড়িতে নেই? তোর মা তো ছেলেকে বাদ দিয়ে 1 কাপ চাও খায় না, তাহলে তাকে বাদ দিয়ে এত বড় আয়োজন? কথা চিন্তিত হয়ে বলল, সেই হিসাবটা আমিও মেলাতে পারছি না মণিমা। আর মা তো ইমাপুকে সহ্যই করতে পারে না, তাহলে এত ধুমধাম করে তার বিয়ে দিচ্ছে, তাও মাত্র 2 দিনের মধ্যে এসব আয়োজন করলো। কোথাও একটা গড়বড় আছে বুঝলে মণিমা। কথার কাছ থেকে এসব শুনে তাহেরার বুক কেঁপে উঠল। যাই হোক, আল্লাহ যেন তার মেয়ের নতুন জীবনটা সুখে ভরিয়ে দেয়, সে দোয়া করতে লাগলো তাহেরা। দূর থেকে নিজের মাকে দেখে যাচ্ছে ইমা। যতই রাগ অভিমান থাকুক না তো, মা তো মাই। ইমার ইচ্ছে করছে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে তার গায়ের মা মা গন্ধটা অনুভব করতে। কবে মা মা গন্ধটা নাকে এসেছিল ইমা ভুলতে বসেছে, কিন্তু বুকের বাঁ পাশটায় অভিমানের পরিমাণ এতই বেশি, সেগুলো একপাশে রেখে ইমা ছুটে যেতে পারছে না তার মায়ের কাছে। দূর থেকে দেখে তৃষ্ণা মেটাতে চেষ্টা করছে ইমা।
সকাল থেকে রুমের দরজা লক করে বসে আছে ইয়াদ। তার বিশ্বাসই হচ্ছে না সে বিয়ে করতে রাজি হয়েছে। বাড়ি ভর্তি মেহমান গিজ গিজ করছে। তাদের আরও বেশি অসহ্য লাগছে ইয়াদের কাছে। সকালে ইয়ানা এসে ব্রেকফাস্ট দিয়ে গিয়েছিল, সেটা খেয়ে আর রুম থেকে বের হয়নি। জীবনের 30 বছর পার করে এসেছে মেয়েদের থেকে দূরে থেকে, আর আজ থেকে তাকে 24 ঘন্টা একটা মেয়েকে সহ্য করতে হবে। সেটা ভাবতেই রাগ লাগছে ইয়াদের। আরও এক উটকো ঝামেলা আজ আরও বেশি মনে পড়েছে সে মায়াবী চোখজোড়া। ইয়াদ নিজের হবু বউ সম্পর্কে কিছুই জানে না, তার অবশ্য জানার কোনো ইচ্ছেও নেই। শুধুমাত্র বোনের আবদার পূরণ করতে রাজি হয়েছে ইয়াদ। সব মিলিয়ে একটা বৃষ্টির সময় পার করছে ইয়াদ। ইয়ানা দরজা নক করে বলল, ভাইয়া দরজা খোলো, দেখো কারা এসেছে। ইয়াদ বিরক্তি নিয়ে দরজা খুলতে এক ঝাঁক ছেলে ইয়াদকে জড়িয়ে ধরল। টাল সামলাতে না পেরে সবগুলোকে নিয়ে ফ্লোরে পড়ে গেল ইয়াদ। ইয়ানার তো এদের কাণ্ড কারখানা দেখে হাসতে হাসতে অবস্থা খারাপ। ইয়াদের বন্ধু জোহান বলে উঠল, মামা তুমি নাকি জীবনে কোনো মেয়ের ছায়াও মারাবে না, তাহলে আজ কি ছেলে বিয়ে করছো নাকি? ইয়াদ ওদের সবাইকে ঠেলে ওপর থেকে সরিয়ে উঠে দাঁড়িয়ে বলল, তোরা কোথা থেকে এলি? আরেক বন্ধু সাকিব বলল, তুই বিয়ের ইনভাইট না করলে কি হবে? আমাদের মিষ্টি বোন ইয়ানা আমাদের সবাইকে ইনভাইট করেছে এটা ভুল বললাম, শুধু জানিয়েছে তোর বিয়ে। আজ আমরাও নিজ দায়িত্বে চলে এসেছি। সাকিবের কথা সবাই হেসে দিল, তবে হাসি নেই ইয়াদের মুখে। প্রাণপ্রিয় বন্ধুগুলো আজ বিরক্ত লাগছে ইয়াদের কাছে, তবে সেটা প্রকাশ করল না ইয়াদ। চুপচাপ ওদের হাসি মজা সহ্য করছে। ইয়াদের বন্ধুরা মিলে ইয়াদকে জোর করে রেডি করিয়ে দিল, আর তারপর সবাই রওনা হলো কনের বাড়ির উদ্দেশ্যে। বর এসেছে শব্দ কানে আসতেই ইমার হার্টবিট বেড়ে গেল। সিঁদুর লাল কালার একটা বেনারসি পরেছে ইমা, সাথে গোল্ডেন কালার হিজাব, ভারী ভারী স্বর্ণের গহনা, মুখে গাঢ় মেকআপ, দুধে আলতা গায়ের রঙের সাথে টকটকে লাল বেনারসিটা যেন একটু বেশি সুন্দরী করে তুলেছে ইমাকে। ইমা তার বরকে দেখতে কেমন হবে চোখ বন্ধ করে কল্পনা করতে চাইলে ইয়াদের টমেটোর মতো লাল মুখ ভেসে উঠল ইমার চোখের সামনে। এমনটা কেন হলো তার উত্তর জানা নেই ইমার। ইয়াদের মুখটা ভেসে উঠতে ইমার চোখ খুলে ফেলল। পাশে রাখা পানির গ্লাসে সব পানি ঢকঢক করে সবটা খেয়ে নিল। সবাই চলে গেল বর দেখতে। আবরার হামিদ ইয়াদ মেয়েদের থেকে অন্তত 10 হাত দূরত্ব বজায় রাখে। সেখানে আজ তার আশেপাশে মেয়েরা গিজ গিজ করছে, আর তাতে সে চরমভাবে বিরক্ত। কোথাও গেলে গার্ড নেয় না ইয়াদ, কারণ সে নিজের আত্মরক্ষা নিজেই করতে পারে, কিন্তু বিয়ে করতে এসেছে গার্ড নিয়ে, যাতে তাকে মানুষের ভিড় থেকে বাঁচাতে পারে। ইমার ফ্রেন্ড রিকু বলল, দোস্ত তুই বস, আমি আসি। দুলাভাইয়ের একটা পিক তুলেই চলে আসব। ইমা কাঁপা গলায় বলল, যাবি আর আসবি, একদম লেট করবি না বলে দিলাম। রিকু বলল, প্রমিস একদম লেট করব না। রিকু চলে গেলে ইমা একা বসে রইল। কেন জানি খুব ভয় করছে ইমার। হঠাৎ দরজা খোলার শব্দে ইমা সেদিকে তাকালো, কে এসেছে দেখার জন্য। দরজার দিকে তাকিয়ে ইমা থমকে গেল, কারণ তার মা দাঁড়িয়ে আছে সামনে। ইমা মুখ ফিরিয়ে নিল সেদিক থেকে। ইমার মা চোখ থেকে পানি গড়িয়ে পড়লে তাড়াতাড়ি মুছে নিল। ইমার পাশে বসে বলল, মাশাআল্লাহ, আমার মেয়েকে আজ অনেক সুন্দর লাগছে। ইমা তার ছেলের হাসি দিয়ে বলল, আপনার মেয়ে? তাহেরা চুপ করে গেল ইমার প্রশ্নে। উত্তর দেওয়ার মুখ তার নেই। ইমার মা একটা গিফট বক্স বের করে ইমার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোর জন্য। আমার দেওয়া বলে ফিরিয়ে দিস না, তোর বাবারও স্মৃতি জড়িয়ে আছে এতে। বাবার কথা শুনে ইমা ফিরিয়ে দিতে পারল না, বক্সটা হাতে নিল। ইমার খুব ইচ্ছে করছিল মাকে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু ওই যে অভিমান ঠিক বাধা হয়ে দাঁড়ালো। তাহেরারও ইচ্ছে করছিল মেয়েটাকে একবার বুকে টেনে নিতে, কিন্তু সেই অধিকার তার আছে কিনা বুঝতে পারল না। ইমার মাথায় হাত রেখে বলল, আল্লাহর কাছে প্রার্থনা করি, জীবন যতটা দুঃখ তোকে দিয়েছে তার থেকে 1000 গুণ সুখ যেন তোর ভাগ্যে জুড়ে দেয়। একটা কথা মনে রাখিস মা, পৃথিবীটা বড্ড কঠিন। এখানে কারো অধিকার কেউ হাতে তুলে দেয় না, নিজের অধিকার নিজেকে আদায় করে নিতে হয়। জীবনে কখনো কঠিন সময়ের সম্মুখীন হলে আল্লাহ তাআলাকে স্মরণ করবি, তিনি ছাড়া আমাদের সাহায্য করার আর কেউ নেই। মন থেকে খুব বেশি দুর্বল হয়ে পড়লে জানামাজে দাঁড়িয়ে যাবি, আল্লাহর কাছে ধৈর্য প্রার্থনা করবি। এটুকু বলে দম নিয়ে আবার বলল, ভালো থাকিস মা, একদিন হয়তো এই অপরাধী মাকে বুঝতে পারবি। সেদিনের অপেক্ষায় থাকলাম। কথাগুলো বলে ধীর পায়ে বের হয়ে গেল তাহেরা, আর সেদিকে ছলছল চোখে তাকিয়ে রইল ইমা। জীবনটা এমন বিচিত্র কেন হয়, এর উত্তর কি কারো কাছে আছে?
ইমা ঝাপসা চোখে বুঝতে পারল দরজা দিয়ে ঝড়ের গতিতে কেউ প্রবেশ করে ওর সামনে এসে বসল। রিকু এক্সাইটমেন্টের জন্য কথা বলতে পারছে না। বর দেখে তার চোখ কপালে উঠে গেছে। তাও হাঁপাতে হাঁপাতে বলল, ইমা, তোর বর কে জানিস? ইমা চোখ মুছে চিন্তিত গলায় বলল, কে? রিকু আরও বেশি এক্সাইটেড হয়ে বলল, আবরার হামিদ ইয়াদ, নাম শুনেছিস? হামিদ গ্রুপ অফ কোম্পানি নিউ এমডি, বিজনেস জগতের প্রিন্স বলা হয় যাকে, আর মেয়েদের হার্টথ্রব। ইমা চোখ বড় বড় করে বলল, কি? রিকু বলল, হ্যাঁ রে, আর আজ যা লাগছে না দেখতে, পুরো আগুন। মেয়েগুলো মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাচ্ছে, কিন্তু তোর কপালে কি আছে আল্লাহ জানে, কারণ উনি মেয়ে। আসবো ভাবি। রিকুর আর পুরো কথা শেষ করা হলো না। রিকু আর ইমা দুজনেই দরজার দিকে তাকিয়ে দেখে কথার সাথে ইয়ানা দাঁড়িয়ে আছে। উত্তরের অপেক্ষা না করে কথা তাকে নিয়ে রুমে ঢুকলো। ওরা মজা করছে আর ইমা চুপচাপ বসে ইয়াদের কথা ভাবছে। সেদিনের কথা মনে হতেই মুচকি হাসল ইমা। তার মনে ইয়াদের জন্য পজিটিভ ধারণা তৈরি হয়েছিল। তাই মনে করছে ইয়াদকে সে যেমন দেখেছে ইয়াদ তেমনই। যখন ওর বিশ্বাসটা ভাঙবে কি হবে সেটা হয়তো এখন ভাবতেও পারছে না। ইমার বেনারসির সাথে ম্যাচিং লাল টকটকে শেরওয়ানি, সাদা পাজামা, জেল দিয়ে সেট করা চুল, হাতে রোলেক্সের লেটেস্ট কালো রঙের ঘড়ি, পায়ে খয়েরি কালারের বরের জুতা। দুজনের শপিং ইয়ানা করেছে। ইয়াদের দিক থেকে আজ চোখ ফেরানোর দায় হয়ে গেছে। মাথার পাগড়িটা শুরু থেকেই রনিতের হাতে রয়েছে। ইয়াদ দাঁতের দাঁত চেপে রনিতকে ডেকে বলল, আমার পক্ষে বেশিক্ষণ এসব টলারেট করা সম্ভব নয় রনিত, যা করার তাড়াতাড়ি করতে বলো। রনিত দাঁত কেলিয়ে বলল, বিয়ে করার এত তাড়া স্যার? আগে বিয়ে তো দূর, মেয়েদের নামই শুনতে পারতেন না। ইয়াদের অগ্নি দৃষ্টি রনিতের দিকে পড়তেই রনিতের কথা আটকে গেল। থতমত খেয়ে বলল, স্যার আমি এখনই বলে আসছি। ইমার রুমের সবাই ইমাকে নিয়ে মজা করছিল। একটু পরেই কাজী সাহেব আরও বেশ কিছু মানুষ এখানে গেল। ইয়ানা তখনও সেখানেই ছিল। বিয়ে পড়ানো শুরু হয়ে গেল। বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, তাই এতগুলি স্টুডেন্ট নিয়ে স্যারটা রিস্ক নিতে চায়নি। দুদিন পরে ফেরার কথা থাকলেও আবহাওয়া অনুকূলে না থাকায় 2 দিন আগেই ঢাকা ফিরে এলো সবাই। ভার্সিটিতে কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে আরমান একটা ট্যাক্সি ডেকে বাসার উদ্দেশ্যে রওনা দিল। না চাইতেও ইমার জন্য শামুকের বেশ কিছু জিনিস কিনে এনেছে আরমান। কথার জন্য কেনার সময় কিছু জিনিস ইমার জন্য পছন্দ হয়ে যায়, তাই নিয়ে এসেছি। এই প্রথম আরমান ইমার জন্য কিছু কিনেছে। ইমা ব্যাপারটা কিভাবে নেবে সেটা চিন্তা করছে আরমান। বাড়ির সামনে এসে থমকে গেল আরমান। পুরো বাড়ি সাজানো আর মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। ভুল ঠিকানায় এসেছে মনে করে আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো, না ঠিকই তো আছে। তাহলে বাড়িটা এভাবে সাজানোর মানে কি? গেটের সামনে চোখ যেতে আরমানের পুরো দুনিয়া থমকে গেল। সেখানে গোটা গোটা ইংরেজি অক্ষরে লেখা, ওয়েলকাম টু দ্য ওয়েডিং ইমা অ্যান্ড ইয়াদ। লেখাটা পড়ে কেন যেন বুকের বাঁ পাশটায় তীরের মতো আঘাত করল। আরমানের পুরো দুনিয়া যেন থমকে গেল এক পলকে। ট্যাক্সি ড্রাইভার বারবার ভাড়া চাইছে, সেটা যেন আরমানের কানে আঘাত করলেও মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাচ্ছে না। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে সে, লেখার দিকে তাকিয়ে। আরমানের নিজেকে পাথর ছাড়া কিছুই মনে হচ্ছে না। এক পা আগাতে বা পেছাতে পারছে না সে। আরমান নিজেকে নিজে প্রশ্ন করল, আমি তো ইমাকে কখনো ভালোবাসিনি, তাহলে কেন এত কষ্ট হচ্ছে বুকের বাপাসটায়? গলাও কেমন শুকিয়ে যাচ্ছে। কেন হচ্ছে এমন? ইমা তো আমার কাছে শুধুমাত্র একটা জেদ ছিল। তবে কি এটা হেরে যাওয়ার কষ্ট, নাকি প্রিয় কিছু হারিয়ে যাওয়ার কষ্ট? কোনটা? স্যার আমার দেরি হইতেছে, ভাড়াটা দেন। ট্যাক্সি ড্রাইভারের বিরক্তি ভরা কণ্ঠে বলা কথায় আরমানের হুঁশ ফেরে। কাপা হাতে নিজের প্যান্টের পকেট থেকে ওয়ালেট বের করে গাড়ি ভাড়া দিলে সে চলে যায়। আরমান ওয়ালেটটা নিজের পকেটে রেখে হাতটা সামনে এনে ধরলে অবাক হয়ে যায়। আরমানের হাতটা বিরামহীন কাঁপছে। আরমান ধীর পায়ে গেট ঠেলে ভেতরে প্রবেশ করল। সারা বাড়ি নানা রকম আলো ঝলমল করছে। আরমানের রেগে যাওয়া উচিত ছিল সব ধ্বংস করে দেওয়া, কিন্তু তার একটুও রাগ হচ্ছে না, বরং মনে হচ্ছে বুকের উপর কেউ পাথর চাপা দিয়ে রেখেছে। সেটা দেখে সে নিজেই অবাক হয়ে গেল। ড্রয়িং রুমে পা রাখতেই তাকে দেখে কলিজার পানি শুকিয়ে গেল মিস্টার আমিনুল মাহমুদ আর তার স্ত্রী সাহেরা বেগমের। এই সময় ছেলেকে তারা একদমই আশা করেননি। এত মেহমানের সামনে যদি সিনক্রেট করে তাহলে তারা তাকে সামলাতে পারবে না। মিসেস সাহেরা বেগম ভয়ে বারবার ঢোক গিলছে। ছেলের সামনে যাওয়ার সাহস হচ্ছে না তার। আরমান চারদিকে চোখ বুলিয়ে নিচ্ছে।
শহরের গণ্যমান্য ব্যক্তিরা সবাই উপস্থিত এখানে। বরের দিকে তাকালে তাকে চিনতে একটুও কষ্ট হলো না আরমানের। দেশের বিজনেস আইকন আবরার হামিদ ইয়াদ, আর তার পাশে বসে আছে আরমানের স্টুডেন্ট ঈশান হামিদ। কাজী সাহেব কবুল বলতে বলতে ইয়াদ গম্ভীর গলায় কবুল বলে দেয়। তারপর রেজিস্ট্রি পেপারে সাইন করে দেয়। সাইন করতে করতে ইয়াদ মুস্কি হেসে মনে মনে বলে, ওয়েলকাম টু হেল মিস্টার আবরার হামিদ ইয়াদ। বিয়ে পড়ানো সম্পন্ন হলে সবাই মোনাজাত ধরলে আরমান সেদিকে একবার দেখে পা বাড়ালো ইমা রুমের দিকে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই রুমের সবাই মোনাজাত শেষ করে তাকালো আরমানের দিকে। আরমানকে দেখে ইমার কলিজা শুকিয়ে গেল। অন্যদিকে আরমানকে দেখে চোখ বড় বড় করে ফেলল ইয়ানা। একবার আরমানের দিকে তাকাচ্ছে আর একবার ইমার দিকে তাকাচ্ছে। ইয়ানা ভাবছে, আরমান স্যার এখানে আর ইমা ভাবির দিকে এভাবে তাকিয়ে আছে কেন? নামটা উচ্চারণ করে থেমে যায় ইয়ানা। বড় বড় চোখ করে তাকায় ইমার দিকে। আরমানের ভয়ে ইমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। ইয়ানা অবাক চোখে ইমার দিকে তাকিয়ে ভাবল, তবে কি এই সেই ইমা? আমি কি তাহলে কোনো ভুল করলাম ভাইয়ার সাথে ইমার বিয়ে দিয়ে? কিন্তু ভুল কেন হবে? আরমান স্যার বা ইমা কেউ তো কাউকে ভালোবাসে না, তাহলে ভুল কেন হবে? তবে স্যারের দৃষ্টি দেখে মনে হচ্ছে স্যার ইমাকে ভালোবাসে, আর ইমার দৃষ্টিতে দেখা যাচ্ছে ভয়। ইয়ানা দুজনের দৃষ্টি দেখে দোটানায় পড়ে গেল। তবে আরমানের চোখে ইমার জন্য ভালোবাসা দেখে ইয়ানার কেন যেন ভালো লাগছে না, কষ্ট হচ্ছে ইয়ানার। কথা আরমানের দিকে এগিয়ে গিয়ে বলল, ভাইয়া তোমার তো আরও দুদিন পরে আসার কথা ছিল, আজ চলে এলে যে? আরমান থমথমে গলায় বলল, ভুল সময়ে চলে এসেছি মনে হয়, তাই না রে? কথা অবাক হয়ে বলল, কি বলছো? আরমান আর কিছু না বলে ইমার থেকে দৃষ্টি সরিয়ে রুম থেকে বের হয়ে গেল। ইয়ানা বলল, ভাবি আরমান স্যার তোমাদের বাড়িতে কেন? ইমা প্রচণ্ড ভয় পেয়েছিল আরমানকে দেখে, তাই ইয়ানার প্রশ্নে চমকে উঠল, কিন্তু উত্তর দিতে পারল না। তা দেখে কথা বলল, এটা আরমান ভাইয়ার বাড়ি, তাই সে এখানে। ইয়ানা অবাক হয়ে বলল, মানে? কথা ইয়ানার পাশে গিয়ে বসে বলল, মানে হচ্ছে আরমান ভাইয়া আমার আপন বড় ভাই আর ইমা আপুর খালাতো ভাই। কথাটা শুনে রিকু ছাড়া সবাই অবাক হয়ে গেল। তারা বুঝতে পারছে না ইমা আরমানের খালাতো বোন, সেটা ভার্সিটিতে হাইট কেন করেছে। ইমা চুপচাপ বসে আছে। আরমান তাকে কোনো রকম অপমান না করে চুপচাপ চলে গেলে ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না ইমার। কারণটা খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল ইমা। হ্যালো গাইস। ঈশান রুমে ঢুকে সবাইকে হ্যালো বললে সবাই তার দিকে তাকায়। ঈশান কথাকে দেখে অবাক হয়ে যায়, তবে কথার তেমন রিয়েকশন নেই। সে ঈশানের দিকে তাকাচ্ছেও না। কারণটা ঈশান বুঝতে পারল না। ঈশান ইয়ানার দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোকে ডাকছে আপু। ইয়ানা বলল, আমাকে কেন ডাকছে? ঈশান বলল, তুই এসে থেকে যে ভাবির কাছে বসেছিস আর উঠছিসই না। ভাইয়া কিছু বলবে হয়তো তোকে, চল। ইয়ানা কথা না বাড়িয়ে রুমের বাইরে চলে গেল, আর ঈশান কথার দিকে একবার তাকিয়ে সে নিজেও চলে গেল। ইয়ানা ইয়াদের পাশে গিয়ে বসে বলল, ভাইয়া তুমি আমাকে ডাকছিলে? ইয়াদ থমথমে গলায় বলল, এখান থেকে যত তাড়াতাড়ি পারিস যাওয়ার ব্যবস্থা কর। আমি উঠে চলে গেলে সেটা নিশ্চয়ই ভালো হবে না। ইয়ানা অবাক হয়ে বলল, ভাইয়া এটা কেমন কথা? কেবল বিয়ে শেষ হলো এখনই? ইয়াদ রেগে বলল, দেখ ইয়ানা, বিয়ে করতে বলেছিস, বিয়ে করেছি। ভাবি চেয়েছিস, পেয়ে গেছিস। এখন আমি যেটা বলছি সেটা কর, না হলে আমি একাই চলে যাচ্ছি, তোরা পরে আসিস। ইয়ানা বলল, ওকে ওকে, রাগ করো না, আমি দেখছি কি করা যায়। ইয়াদ বসে বসে রাগে ফুসফুস করছে। শুধু নিজের বোনের দিকে তাকিয়ে এসব মেনে নিচ্ছে ইয়াদ, না হলে কখন এখান থেকে উঠে চলে যেত। সবার থেকে বিদায় নিয়ে ইমা গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে, আর তাকে ধরে নিয়ে যাচ্ছে কথা আর ইয়ানা। গাড়িতে ওঠার আগে কথাকে একবার শক্ত করে জড়িয়ে ধরে নীরবে চোখের পানি ফেলল ইমা। আরও চোখে তাকালো দূরে দাঁড়িয়ে থাকা নিজের জন্মদাত্রী মায়ের দিকে। ইমার মা আর নানু ভেজা চোখে তাকিয়ে আছে তার দিকে, আর সাহেরা বেগমের ঠোঁটের কোণে তৃপ্তির হাসি। আরমান নিজের রুমের বেলকনি থেকে দাঁড়িয়ে সব দেখছে। যন্ত্রণাটা এতক্ষণে যেন আরও তীব্র রূপ ধারণ করলো। মনে হচ্ছে বুকের ভিতর থেকে হৃৎপিণ্ড যেন কেউ টেনে ছিঁড়ে বার করে দিচ্ছে। আরমানের চোখ ঝাপসা হয়ে এলো। আরমান চোখে হাত দিতে বুঝতে পারল চোখ ভিজে গেছে পানিতে। আরমান হাতটা সামনে এনে হাতে লাগা পানির দিকে অবাক হয়ে তাকালো। আরমান বিড়বিড় করে বলে উঠল, আমি তো ইমাকে ভালোবাসি না, তাহলে আমার কেন এত কষ্ট হচ্ছে ওকে অন্য কারো হতে দেখে? তবে কি প্রতিশোধ নিতে গিয়ে ভালোবেসে ফেলেছি ওকে? কিন্তু ও তো এখন অন্য কারো স্ত্রী। এখন আর আমার বিন্দু মাত্র অধিকার নেই ওর উপর। কথাগুলো ভাবতেই আরমানের চোখ থেকে শ্রাবণ ধারা বয়ে যেতে লাগলো।
আরমান তাকিয়ে দেখল ইমা গাড়িতে উঠে গেল। আজ ইমাকে দেখতে পরীর মতো লাগছে, একেবারে লাল টুকটুকি বউ। আরমান আর দাঁড়াতে পারল না বেলকনিতে, নিজের রুমে এসে বেডে শুয়ে পড়ল। এসে ফ্রেশও হয়নি, সেভাবেই আছে। এখন একটা সিগারেট না হলে থাকা সম্ভব নয়। আরমান হন্তদন্ত হয়ে খোঁজে সিগারেটের প্যাকেটটা বের করে একের পর এক সিগারেট শেষ করতে লাগলো। আর না চাইতেও চোখের নদী ঠিক বয়ে চলেছে। ইমা আসার সময় কান্না না করলেও এখন গাড়ি চলতে শুরু করলে তার প্রচণ্ড কান্না পাচ্ছে। এই বাড়িতে এতগুলো বছর কাটিয়েছে সে, কত তিক্ততার অভিজ্ঞতা এই বাড়িতে আনাচে কানাচে জড়িয়ে আছে। সাথে আছে গুটি কয়েক সুখের স্মৃতি। কথা আর নানু ছাড়া সুখের স্মৃতিতে আর কারো অস্তিত্ব খুঁজে পায় না ইমা। নাক টানার আওয়াজে বিরক্ত হয়ে ইয়াদ ফোন থেকে চোখ সরিয়ে পাশে তাকিয়ে দেখল তার সদ্য বিবাহিত স্ত্রী কাঁদছে। লম্বা ঘোমটা টানা, তাই মুখ দেখা যাচ্ছে না। ইয়াদের ইচ্ছে করছে এখানে নামিয়ে দিয়ে চলে যেতে, কিন্তু এখন সেটা সম্ভব না। আর মেয়েটার সাথে একটা কথা বলারও বিন্দুমাত্র আগ্রহ নেই ইয়াদের। তাই কানে হেডফোন গুঁজে গান শুনতে লাগলো সিটে হেলান দিয়ে। ইমারও হেলদোল নেই পাশের মানুষটা কি করছে তা নিয়ে। সে বাইরের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে ব্যস্ত। ইমা ভেবেছিল তার বর তাকে কিছু বলে অন্তত সান্ত্বনা দিবে। সে আরও চোখে পাশে তাকিয়ে দেখতে পেল ইয়াদ সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। আজ সত্যি ইয়াদকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছে দেখতে। ইমা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল ইয়াদের থেকে। 20 মিনিটের মধ্যে ইয়াদের বাড়ির সামনে এসে গাড়ি থামল। ইমা অবাক চোখে তাকালো বাড়িটার দিকে। এটা তার কাছে বাড়ি নয়, বরং রাজপ্রাসাদ মনে হচ্ছে। ইমা ভয়ে এক ঢোক গিলে নিল। এত বড় বাড়িতে সে মানিয়ে নেবে কেমন করে? আর এত বড় বাড়ির মানুষগুলো কেমন হবে সে নিয়েও ভয় পাচ্ছে। গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে গাড়ি থামতে ইয়াদ 1 সেকেন্ড ওয়েট না করে গাড়ির দরজা খুলে বের হয়ে গেল। ইমা তার দিকে অবাক চোখে তাকালো। সারা রাস্তা একটা শব্দ উচ্চারণ করেনি, এখন আবার এমন করে চলে গেল। ইমা ভাবছে উনি নিজের ইচ্ছেতে বিয়েটা করেছে তো, নাকি কোনো চাপে পড়ে করেছে। কথাটা ভাবতেই ইমা অজানা ভয়ে কেঁপে উঠল। যদি ইয়াদ তাকে বাধ্য হয়ে বিয়ে করে থাকে তাহলে তার কপালে যে ভালো কিছু অপেক্ষা করছে না ইমা সেটা ভালোই বুঝতে পারছে। এসব চিন্তার মাঝে ইয়ানা এসে বলল, চলো ভাবি, তোমাকে ভেতরে নিয়ে যাই। ইমা চমকে তাকালো ইয়ানার দিকে। মেয়েটা বয়সে তার সমান হবে কিংবা বড়। সে প্রথম থেকে তাকে ভাবি ভাবি কেন বলছে ইমা সেটা বুঝতে পারছে না। নতুন বউ বেশি কথা বললে খারাপ বলবে, তাই জিজ্ঞেসও করতে পারছে না। ইমা চিন্তা ভাবনা সাইডে রেখে ইয়ানার সাথে ভেতরে গেল। তার দৃষ্টি নিচের দিকে। রুবিনা কবির ছেলের বউকে হাসি মুখে বরণ করে ঘরে তুলল। ইমার দিকে তাকিয়ে তৃপ্তির হাসি দিচ্ছে সে। ইমাকে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দেওয়া হলো। সবাই নতুন বউ দেখতে ব্যস্ত। এদিকে ইয়াদ নিজের রুমে গিয়ে চেঞ্জ করে শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার নিল অনেকটা সময় নিয়ে, যাতে মাথাটা একটু ঠান্ডা হয়। শাওয়ার শেষে বের হলে নিজের রুমের দিকে খেয়াল করলো ইয়াদ। তখন মাথা গরম ছিল, তাই কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমে চলে গিয়েছিল। এখন সারা রুমে একবার চোখ বিলিয়ে রহস্যময় হাসল ইয়াদ। আজকের রাতটা তোমার জন্য দিয়ে গেলাম, মিসেস আবরার হামিদ ইয়াদ। আগামীকাল সকাল থেকে শুরু হবে তোমার নতুন জীবন, যে জীবনে না তুমি কখনো শান্তি পাবে, না পাবে কখনো মুক্তি। ইয়াদ একটা কালো জিন্স প্যান্ট আর ধূসর রঙের টি শার্ট পরে রুম থেকে বেরিয়ে গেল গাড়ির চাবি নিয়ে। আর সবাইকে উপেক্ষা করে বের হয়ে গেল বাসা থেকে। ইমাকে বড্ড ক্লান্ত লাগছে দেখতে, তাই ইয়ানা তাকে নিয়ে ইয়াদের রুমে চলে গেল। ওয়াশরুম দেখিয়ে দিয়ে বলল ফ্রেশ হয়ে নিতে। ইয়াদের রুমে ইয়ানা আর মিসেস রুবিনা ছাড়া এই প্রথম অন্য কোনো নারীর পা পড়ল। ইয়ানা ইমাকে রেখে চলে গেল। ইয়ানা চলে যেতে ইমা রুমটা দেখতে লাগলো ঘুরে ঘুরে। অনেকটা বড় এই রুম। বেডটা নানা রঙের ফুল দিয়ে সাজানো। বেডের পাশে একটা সাইড টেবিল আর তারপর বড় একটা সোফা। বেডের অন্য পাশে ড্রেসিং টেবিল, একটা বড় কাবার্ড আর বুক সেলফ। অন্যদিকে দুটো দরজা, একটা ওয়াশরুমের, অন্যটা ইমার মনে হলো হয়তো বেলকনির হবে। সারা রুম জুড়ে ফুলের সুবাস মম করছে। সেই সুবাস ইমার মনে অন্য এক অনুভূতির সূচনা করছে। একটু ভালো লাগা, কিছু কৌতূহল আর অনেকটা ভয়। এই কি ভাবি, তুমি এখনও ফ্রেশ হতে যাওনি? ইয়ানার কথায় ইমা ঘুরে তাকালো দরজার দিকে। থতমত খেয়ে বলল, না মানে রুমটা। ইয়ানা বলল, এখন থেকে এখানেই থাকবে, তাই রুম পরেও দেখতে পাবে। এখন ফ্রেশ হয়ে আসো, আর আমি খাবার নিয়ে এসেছি, ফ্রেশ হয়ে খেয়ে নিবে কেমন? ইমা বলল, আমার খিদে নেই। ইয়ানা গম্ভীর গলায় বলল, দেখো ভাবি, সম্পর্কে তুমি আমার থেকে বড় হলেও বয়সে আমার 1 বছরের ছোট তুমি, তাই আমার কথা শুনতে হবে তোমাকে। আর তাছাড়া আমি হলাম আমার ভাইয়ার প্রাণ,
তাই আমার কথা না শুনলে ভাইয়া তোমাকে আস্ত রাখবে না। ইয়ানার কথা শুনে ইমা বুঝতে পারল ইয়ানা ইয়াদের বোন, তবে ইয়ানার হুমকিতে ইমা ভয়ে ঢোক গেল। আর তা দেখে ইয়ানা হাহা করে হেসে উঠল আর ইমা অবাক হয়ে তাকালো। ইয়ানা বলল, ভাবি তুমি একটু বেশি সহজ সরল, কিন্তু সেটা হলে যে এই বাড়িতে মানিয়ে নেওয়া তোমার কষ্ট হয়ে পড়বে। আজ আর কিছু বলে ভয় পাইয়ে দেব না, আগামীকাল অনেক গল্প করব। এখন তুমি ফ্রেশ হয়ে এসে খেয়ে নাও, ভাই আসলে আমি রুমে পাঠিয়ে দিব। ইয়ানার শেষের কথা শুনে ইমার অদ্ভুত শিহরণ খেলে গেল সারা গায়ে। ইয়ানা চলে গেছে দেখে ইমা নিজের লাগেজ থেকে একটা নর্মাল শাড়ি বের করলো, ম্যাজেন্টা কালারের। শাওয়ার নিয়ে শাড়িটা পরে নিল ইমা। রুমে এসে দেখে ইয়াদ এখনও আসেনি, তাই খাবার মুখে দিল। খাওয়া শেষে ইমা উঠে দাঁড়ালো, ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 12টা বাজে। ইমার ভয় করতে শুরু করলো, একটু পরে হয়তো ইয়াদ রুমে আসবে। কি হবে তখন কে জানে, আবার কোন পরিস্থিতিতে পড়তে হবে ইমা সেটা ভাবছে। কেমন হবে ইয়াদ সেটা ভাবতে ভাবতে সোফায় ফেলে রাখা ইয়াদের বরের পোশাক দেখতে পেল ইমা। এগিয়ে গিয়ে হাতে নিতেই একটা মিষ্টি ঘ্রাণ নাকে এসে লাগলো। ঘ্রাণটা ভালো করে নেওয়ার জন্য ইমা শেরওয়ানিটা নাকের কাছে নিল, মুগ্ধকর একটা সুবাস শেরওয়ানিতে। ঘ্রাণটা ভালো করে নিতেই ইমা সারা শরীর কাটা দিয়ে উঠল। পরক্ষণে মুচকি হেসে উঠল সে। বড্ড ক্লান্ত লাগছে, তাই শেরওয়ানিটা আগের জায়গায় রেখে বেডে গিয়ে বসল। অপেক্ষা করতে লাগলো ইয়াদের কখন আসবে কে জানে। এদিকে ইমার ঘুমও পাচ্ছে খুব করে। আরমান এখনও রুমের দরজা বন্ধ করে শুয়ে আছে। সিগারেটের প্যাকেট অনেক আগে শেষ হয়ে গেছে, তবু সেভাবে শুয়ে আছে। চোখের সামনে ভাসছে ইমার বধূবেশ। আরমান উত্তর খুঁজে বেড়াচ্ছে তার কেন এত কষ্ট হচ্ছে। ইমাকে তো সে শুধু চেয়েছিল বন্ধুদের সামনে নিজেকে প্রমাণ করার জন্য। ইমাকে নিজের করে বন্ধুদের উচিত জবাব দিতে চেয়েছিল। সে পরিকল্পনা নষ্ট হওয়ার জন্য আরমানের রাগ করা মানায়, প্রচণ্ড রাগে সব ধ্বংস করে দেওয়া মানায়। কিন্তু ইমাকে হারিয়ে বুকের ভিতর তীব্র যন্ত্রণা করা একদমই মানায় না আরমানের, একদমই না। দরজা ঠেলে রুমে এলো সাহেরা বেগম। ভয়ে হাত পা কাঁপছে তার। কি উত্তর দিবে মনে মনে আরও একবার আওড়ে নিল। সাহেরা বেগম রুমের লাইট অন করে দেখে ছেলে বেডে শুয়ে আছে, কপালে হাত দিয়ে শটানভাবে। ফ্লোরে পড়ে আছে গুটি কয়েক সিগারেটের শেষাংশ। সাহেরা বেগম বলল, কখন এসেছিস? এখনও ফ্রেশ না হয়ে এভাবে শুয়ে আছিস কেন তুই? আরমান মায়ের গলা শুনে শান্ত গলায় বলল, এমনটা কেন করলে মা? এই কথাটুকুই সাহেরা বেগমের প্রেশার বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আসসালামু আলাইকুম। আপনাদের অনেক অনেক ভালোবাসা ও অনুরোধের কারণে আমি গল্পটি আবারও কন্টিনিউ করতে যাচ্ছি। আমার কিছু ব্যক্তিগত সমস্যার কারণে গল্পটি কন্টিনিউ করতে পারিনি এতদিন। তো আশা করছি ধৈর্য সহকারে গল্পটি শুনবেন। আর গল্পটি খুবই রোমান্টিক ও ইমোশনাল একটি গল্প। আর গল্পটি একটু বড় হতে যাচ্ছে, ধৈর্য সহকারে সবাই শুনবেন প্লিজ। গল্পটির প্রথম পর্বের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকে শুনে নিতে পারবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।